রাত 11টা বাজে, বাসায় গিয়ে খাবার খাবো এখনো তা নসিব হয়নি। আর ভালো লাগে না এই দুনিয়ায় কোলাহল, তার মধ্যে সৎমার প্যাচাল একদম সহ্য হয় না। দিনভর কাজ করে রোজগার করি তাও উনার হয় না, আরও টাকা চাই উনার, মনে হয় আমি টাকার মেশিন। হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, কোনো গাড়ি নাই যে গাড়ি করে বাসায় যাব। আর গাড়ি করে বাসায় গেলে মা দেখলেও শুরু করবে যে লাট সাহেব পায়ে চলাচল করে আসতে পারে না, গাড়ি লাগে উনার। সারাদিন কাজ করে পা আর চলছে না, পায়ের গোড়ালিগুলো মনে হয় এখনই খুলে পড়ে যাবে। না হার সম্ভব না, হেঁটে যাওয়া, একটু বসে জিরিয়ে নেই, তারপর না হয় আবার বাসায় যাওয়া যাবে। রাস্তার ধারে একটা জায়গায় বসে আছি, পাশে ধান ক্ষেত, তারপর পাশে আবার পুরো জঙ্গল। ভয়ও করছে, কিন্তু ভয় করলেও কিছু করার নেই, পা যে আর চলছে না। হঠাৎ মনে হলো পাশে কেউ একজন বসে আছে আমার পাশে, ফিরে দেখলাম না, কেউ তো নেই। হঠাৎ কাঁধে কারো মাথা রাখার উপস্থিতি টের পেলাম। এবার তো ঘাবড়ে গেলাম, কে কে, কিন্তু কাউকেই তো দেখছি না। না, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি উঠে চলে যেতে নিলাম, কিন্তু কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে। এবার ভয় পেয়ে গেলাম, ভয়ের চোটে কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে। কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। প্লিজ কে আপনি সামনে আসুন, আমার খুব ভয় করছে। অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, ভয় পাওয়ার কিছুই নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর আমি তোমার সামনে আসলে তুমি সহ্য করতে পারবে না, আমার রূপ দেখলে তোমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। এবার ভয়ের মাত্রাটা যেন আরও বেড়ে গেল। কে আপনি? আর আপনি সামনে আসলে কেন সহ্য করতে পারবো না? অদৃশ্য থেকে আবার আওয়াজ আসলো, কারণ আমি পড়ি। পড়ি কথাটা শোনার পর তো মনে হয় এবার সত্যি আমার পেন্ট নষ্ট হয়ে যাবে। চুপ করে আছি ভয়। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এই কথা বলছো না কেন? কি বলবো বুঝতে পারতেছি না, কি বলবো আমি? অদৃশ্য থেকে আওয়াজ আসলো, চলো আমরা ওই দিকটাতে গিয়ে বসি, ঘাসের উপরে। আচ্ছা, ভয় ভয় বললাম, কারণ কথা না শুনলে আমার ঘাড় মটকাবে। আমি, আচ্ছা কোথায় আপনি? আমি এসে বসেছি তো ঘাসে। পাশে থেকে আওয়াজ আসলো, এই তো আমি পাশে। আমি, আচ্ছা একটা কথা বলি। পাশে থেকে আওয়াজ আসলো, হা বলো। আমি, দেখুন আপনি সামনে না আসলে আমি কথা বলবো কিভাবে, আপনি প্লিজ আমার সামনে আসুন। আচ্ছা আসবো, তবে তার আগে বলো, তোমার কেমন মেয়ে পছন্দ, মানে তোমার স্বপ্নের রানীটা কেমন হবে? আমি, আমার পছন্দ সাদাসিধা একটা মেয়ে, যে সাদা একটা সিম্পল ড্রেস পরবে, যাকে এক দেখায় আমি ভালোবেসে ফেলব, ওর রূপে পাগল হয়ে যাব আমি। আচ্ছা ওয়েট। হঠাৎ দেখলাম সাদা একটা আলোক রশ্মি জ্বলতে জ্বলতে উপরের দিক থেকে নামছে। আলোক রশ্মিটা হঠাৎ বড় হয়ে গেল। আলোক রশ্মিটা বড় হওয়ার পর এত আলোকিত হয়ে গেল যে জায়গাটা আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ সবকিছু আবার আগের ন্যায় ক্লিয়ার হয়ে গেল, সব স্বাভাবিক হয়ে গেল। পাশে ফিরতেই দেখলাম সাদা ড্রেস পরা একটা মেয়ে আমার পাশে বসে আছে। মেয়েটার দিকে নজর পড়তেই আমার দুনিয়ায় দাড়ি পাল্টে গেল। এত সুন্দর মেয়ে এই জমিনের বুকে এর আগে কখনো আমি দেখি নাই, মনে হচ্ছে জান্নাতের কোনো হুড় ভুল করে জমিনে নেমে এসেছে। আমি হা করে ওর দিকে তাকিয়ে আছি। এই কি দেখ, আমার লজ্জা করে তো, এমন করে তাকিয়ে থেকো না। মেয়েটার কথায় আমার ধ্যান আসলো, কিন্তু আমার সবকিছু যেন উল্ট পালট হয়ে গেল, মাথায় কিছুই কাজ করছে না। আপনার নাম কি? আপনার বাসা কোথায়? আপনি কি করেন? আপনার বাসায় কে কে আছে? এক গাদা প্রশ্নে ছুঁড়ে মারলাম। মেয়েটা এই স্টপ স্টপ, আস্তে আস্তে একটা একটা করে জিজ্ঞাসা করো, না হয় একসাথে এতগুলোর উত্তর আমি কিভাবে দেব? আমি, মেয়েটা, আমার নাম মাবসুরাতুন নূর, তবে সবাই আমাকে মাবসুরা বলে ডাকে।
আর আমার বাসা হচ্ছে পরিপালকে, আর আমার বাসায় আমার বাবা আর মা আছে। আপনি পরি হলে জমিনে কি করছেন? এখন আর তেমন ভয় করছে না। মেয়েটা, আমি জমিনে আমার অর্ধাঙ্গিনী খুঁজতে এসেছি। কারণ আমার ছোটকাল থেকে একটাই ইচ্ছে, আমি মানুষকে বিয়ে করব আর আমার বাবার সিংহাসনের অধিকারী বানাব। আমি বুঝলাম না। মেয়েটা, মাবসুরা আমার বাবা পরিপালকের রাজা। আমার বাবা চায় আমার বাবার পরে আমার বাবার সিংহাসনের উত্তরাধিকারী আমাকে বানাবে, কিন্তু পরিপালকের কিছু অসৎপরী এটা চায় না, তারা চায় উত্তরাধিকার কোনো পুরুষকে দেওয়া হোক। কেননা আমার বাবার কোনো ছেলে সন্তান নাই, তাই তারা বুদ্ধি করে উত্তরাধিকারী হাতিয়ে নিতে চায়। ওহ, মাবসুরা, আজকে আমার সময় হয়ে এসেছে, আমি উঠি। কালকে আবার কথা হবে। এত সময় ধরে বেশ ভালোই লাগছিল মেয়েটার সাথে কথা বলতে, যেই না বলল মেয়েটা চলে যাবে তখন মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, এরপর কি আমাদের আর কখনো কথা হবে? মাবসুরাগ, হা হবে, কালকে আমি আবার একই সময় এইখানে তোমার জন্য অপেক্ষা করব, তুমি এসো কেমন? আচ্ছা। মাবসুরা, আর মাত্র 3 মিনিট সময় আছে, আমার যেতে হবে, তুমি তাড়াতাড়ি চোখ বন্ধ করো। চোখ কেন বন্ধ করব? মাবসুরা, আরে করতে বলেছি করো না, আর আমি বলার আগ পর্যন্ত চোখ খুলবে না। আচ্ছা। চোখ বন্ধ করতেই হঠাৎ মনে হলো ঠোঁট জোড়া কেউ নিজের দখলে করে নিয়েছে, কারো ঠোঁটের উষ্ণতা অনুভব করলাম। আমারও কেন যেন ভালো লাগছে। মাবসুরা, এই চোখ খুলবে না কিন্তু। আচ্ছা। মাবসুরা একটু পর আমাকে ছেড়ে দিল আর বলল, আমি আমার রূপ পরিবর্তন করছি, চোখ খুললে কিন্তু তোমার ক্ষতি হবে। চোখ বন্ধ করে আছি। একটু পর মেয়েটা বলল, এবার চোখ খুলো। তারপর আমি চোখ খুললাম। তারপর মাবসুরাকে আর দেখতে পাচ্ছি না। মেয়েটা গেল কোথায়? অনেক ডাকাডাকি করলাম, না, কেউ নাই। তারপর মোবাইলটা পকেট থেকে বের করে দেখলাম কয়টা বাজে। ঘড়ির টাইম দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, রাত 2টা বাজে। আজকে বাসায় গেলে মা আমাকে মেরাই ফেলবে। তাড়াতাড়ি করে উঠে ঘরের দিকে হাঁটা দিলাম, কিন্তু কেন যেন মনে হচ্ছে ঠোঁট জোড়া মিষ্টি হয়ে আছে। মনে হয় মিষ্টির গোডাউনে ঢুকে কয়েকশত কেজি মিষ্টি খেয়েছি। বাসায় প্রায় পৌঁছে গিয়েছি, আর একটু পথ বাকি। আচ্ছা, আমার পরিচয় দিতে তো ভুলেই গেছি। আমার নাম আকাশ, পড়ালেখা অনার্স 2য় বর্ষ পর্যন্ত পড়ে আর পড়া হয়নি, কারণ মা মারা যায়। পরে বাবাও আরও একটা বিয়ে করে নেয়, তিনি চায় না আমি আর পড়ালেখা করি, সো অফ করে দিয়েছি। আর একটা ছোট খাটো দোকানে কাজ করি। এই পরিচয়টা খালি গল্পের ক্ষেত্রে। এবার গল্পে আসি। বাসায় পৌঁছাতেই মাকে ডাক দিলাম। মা এসে দরজা খুলে দিল, সাথে আরও এক গাদা কথা শুনিয়ে দিল। লাট সাহেবের ছেলে, এত রাত অবধি কোথায় ছিলি? তোর কি ঘর বাড়ি নাই নাকি? রাতের বেলায় ঘুমটা নষ্ট করে তোর জন্য দরজা খুলতে হচ্ছে। কাল থেকে এমন হলে ঘরে জায়গা পাবি না। আকাশ, কি আর করা, কথা শোনা তো আমার নসিবে সব সময় লিখা আছে। মাথা নিচু করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, গায়ে পরনের শার্টটা যখন খুললাম তখন একটা ঘ্রাণ আসলো নাকে। মনে হচ্ছে পাগল হয়ে যাব, ঘ্রাণটা আমাকে একদম পাগল করে দিচ্ছে। তারপর খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি একটু আগের ঘটনা। মেয়েটাকে একদিনেই মনে ধরে গেছে আমার। আচ্ছা, মাবসুরা কি কালকে আমার জন্য ওই জায়গায় অপেক্ষা করবে? কিছুতেই ভুলতে পারছি না মাবসুরা কে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে মাবসুরা ওর পরিপালকে যায়। মাবসুরাহের বাবা, কিরে বলির পাঠা পেলি? মাবসুরা, হা বাবা, বলির পাঠা পেয়ে গেছি। মাবসুরাহের বাবা, তো কতদিন সময় লাগবে তোকে ওর পটাতে? মাবসুরা, বাবা বেশি দিন না, অল্প কয়েকদিন ধৈর্য ধরো তোমরা।
মাবসুরা এর বাবা, আচ্ছা। অন্যদিকে আকাশ সকালবেলায় ঘুমের মধ্যে কিরে পানি পড়ে কোথা থেকে? ছাদ কি ছিদ্র হয়ে গেল নাকি যে বাহিরে বৃষ্টি হচ্ছে ঘরে এসে পানি পড়ছে? ঘুম ঘুম চোখে চোখ খুলে দেখে ওর সৎমা পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝে গেলাম পানি কোথা থেকে পড়েছিল। আকাশের মা, কিরে লাট সাহেবের ছেলে, সকাল কি হয় নাই এখনো? কয়টা বাজে খেয়াল আছে তোর? কাজে যাচ্ছিস না কেন? আকাশ, মা একটু ঘুমাতে দাও না। আকাশের মা, ওকে ঘুমা, তোর আজকে ঘরে কিছুই মিলবে না। আকাশ, মা তুমি এমন করো কেন? আকাশের মা, কেমন করি কাজে না গিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ঘরের বাজার সদাই এর টাকা তোর কোনো বাবা দিবে শুনি? তোর বাবা যা কামাই করে সব তো আমাদের খরচে লেগে যায়, তোর জন্য এক্সট্রা করে সব কিছু করতে পারবো না? নিজের সমস্ত কিছু নিজে রোজগার করে আনো, তাহলেই ঘরে খাবার জুটবে। আকাশ, ওকে মা, কাজে যাচ্ছি, তুমি নাস্তা দাও। আকাশের মা, নাস্তা আমরা খেয়ে নিয়েছি, তোর জন্য নাস্তা নাই। নাস্তা ছাড়া কাজে যা না হয় রাতের খাবার ও জুটবে না কপালে। বলে চলে গেল রুম থেকে। আকাশ, মার কথা শুনে চোখে পানি চলে এলো। যেমন এই হোক আপন মা, না হোক সৎমা, হোক তারপরেও তো মা। কিভাবে পারে উনি এমন ধারা করতে আমার সাথে? উনারও তো একটা মেয়ে আছে, ওর জন্য তো সব সময় সবকিছু রেডি থাকে। কিন্তু আমার কপালে সামান্য নাস্তাটুকু জুটে না। আজ মা যদি বেঁচে থাকতো এমন ধারা কোনো দিন আমার সাথে করত না। ফ্রেশ হয়ে কাজে চলে গেলাম। দুপুরে হালকা কলা পাউরুটি খেয়ে চালিয়ে দিলাম। রাতের বেলায় যথাসময়ে কাজ শেষ করে হেঁটে হেঁটে আসছি। কালকের সেই জায়গাটায় এসে বসে আছি মাবসুরাহ এর জন্য। মাবসুরাহ বলেছিল আজকেও একই সময়ে আসবে। বসে আছি কিন্তু পেটের ক্ষুধায় কলিজা বের হয়ে যাচ্ছে। একটু পর অদৃশ্য থেকে আওয়াজ বসল, তুমি এসে গেছ। আকাশ, হ্যাঁ অনেক আগেই এসে গেছি, কিন্তু আপনার এত দেরি হলো যে? মাবসুরা, আরে আর বলো না, পরিপালক থেকে আসার সময় কয়েকজনের কাছে ধরা পড়ে যেতাম যে আমি পরিসীমা পার করে জমিনে যাচ্ছি। তারা আমাকে দেখে আমার পিছু নেয়, তাই ওদেরকে ঘুরিয়ে অন্য পথে পাঠিয়ে দেই, আর আমি জমিনে এসে পড়ি। আকাশ, আচ্ছা তুমি আমার সামনে এসো। মাবসুরা, আচ্ছা আসছি, তবে তুমি চোখ বন্ধ করো। আকাশ, আচ্ছা। একটু পর মাবসুরা কালকের মতো সাদা একটা ড্রেস পরে আমার পাশে এসে বসল। মাবসুরা, কি হয়েছে তোমার? চেহারার এমন 12টা কেন বেজে আছে? আকাশ, আসলে সকালে কিছু খেয়ে বের হইনি, তার মধ্যে দুপুরে যা খেয়েছি সব হজম হয়ে গেছে, পেটে কিছু নাই, অনেক খিদে পেয়েছে। মাবসুরা, আচ্ছা দাঁড়াও, তুমি চোখ বন্ধ কর। আকাশ, আবার কেন চোখ বন্ধ করব? মাবসুরা, করতে বলেছি, করো না। আকাশ, আচ্ছা। মাবসুরা, শুনো, চোখ খুলবে না পেট ভরার আগ পর্যন্ত, আর তোমার প্রিয় খাবারের নামগুলো মনে করতে থাকবে। যত সময় পেট না ভরবে ততক্ষণ চুষেই যাবে, কেমন? আকাশ, সব বুঝলাম, কিন্তু কি চুষব? মাবসুরা, ওয়েট বলে ওর ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল। ঠোঁট জোড়া এত মিষ্টি, ইচ্ছে করছে ঠোঁট জোড়া কামড়ে ছিঁড়ে ফেলি, কিন্তু না, এটা করা যাবে না। পরক্ষণেই মাবসুরা এর কথা মনে পড়ল। ও বলেছে চুষার সময় প্রিয় খাবারগুলোর কথা মনে করতে। আমিও পোলাও, তারপর গরুর কলিজা ভুনার কথা মনে করলাম। হঠাৎ মনে হচ্ছে সমস্ত কিছু আমার সামনে চলে আসলো। আমিও খেতে বসে গেলাম। মাবসুরা এর ঠোঁট চুষতে চাগলাম, আর আমার মনে হচ্ছে আমি পোলাও, তারপর গরুর কলিজা ভুনা খাচ্ছি। একদম গলা পর্যন্ত খেলাম, পেটে আর এক ফোঁটা জায়গা নাই। তারপর ছেড়ে দিলাম মাবসুরা এর ঠোঁট। মাবসুরা, পেট ভরেছে তোমার মিষ্টি একটা হাসি দিয়ে। আকাশ, হু। আকাশের শরম লাগছে, কি করলাম আমি এত সময় ধরে? একটা পরীকে কিস করলাম। কিন্তু আকাশের কেন জানি মাবসুরাকে কিস করার সময় তার মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না।
মাবসুরা, এই লজ্জা পাচ্ছ কেন? আমি এই তো আকাশ। হু। আচ্ছা মাবসুরা, আপনি এত ভালো কেন? মাবসুরা, কোথায় আমি এত ভালো? আকাশ। হু, আপনি অনেক ভালো। আপনার মতো যদি সবাই ভালো হতো, বিশেষ করে আমার সৎ মাটা। মাবসুরা, কেন, কি হয়েছে তোমার সৎমার? আকাশ, সে অনেক কাহিনী। মাবসুরা, আচ্ছা দাঁড়াও 1 মিনিট বলে আমার কপালে হাত রাখল, তারপর বলল, তোমার মা তো আস্ত একটা বদ। তোমার সাথে এত অন্যায় করে কেন? সকালবেলা তোমাকে খেতে পর্যন্ত দেয়নি? আকাশ, আপনি জানলেন কি করে? মাবসুরা, এই তো তোমার মাথায় হাত দিয়ে সব দেখে নিলাম। আকাশ, কি বলেন? মাবসুরা, আমরা কারোর মাথায় হাত দিল তার সব পড়ে ফেলতে পারি, আর শুনো, তোমার মাকে আমি সাইজ করে ফেলব, তুমি চিন্তা করিও না। আকাশ, প্লিজ না না, কিছু করবেন না, উনি আমার মা। মাবসুরা, আরে তেমন কোনো ক্ষতি করব না, জাস্ট তোমাকে যাতে কষ্ট না দেয় সেই ব্যবস্থা করব। আকাশ, আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা একটা কথা বলেন তো, আপনার ঠোঁটজোড়া এত মিষ্টি কেন? মাবসুরা, কারণ আমরা সব সময় মধু পান করি। আমাদের রাজ্যে সবকিছুর নহর আছে, আর আমাদের পরিপালকের সবার ঠোঁট এই মিষ্টি। আকাশ, আচ্ছা আপনি তো জমিনে এসেছেন আপনার অর্ধাঙ্গিনী খুঁজতে, তো পেলেন তাকে? মাবসুরা, পেয়েছি। আকাশ, তো কোথায় উনি, আর কেমন দেখতে? মাবসুরা, আমার পাশেই বসে আছে। অনেক সুন্দর দেখতে, খুব মায়াবী চেহারা। আকাশ, মানে বুঝলাম না। আপনার পাশে বসে আছে মানি? মাবসুরা, তোমার এত বুঝতে হবে না, সময় হলে সব বুঝে যাবে। আর শুনো, এখন থেকে আপনি আপনি করবা না, তুমি করেই বলবা, বুঝছ? আকাশ, আচ্ছা কিন্তু আমার তো বেশি বয়স হয় নাই, আপনি তো আমার বড় হবেন মনে হয়। মাবসুরা, আবার আপনি? আকাশ, আচ্ছা তুমি? মাবসুরা, আমি তোমার অনেক বড় হব। আকাশ, অনেক বড় বলতে কত বড়? মাবসুরা, কম করে হলেও 200 বছরের বড় হব। আকাশ, কি হ হ হ। মাবসুরা, আমাদের পরিপালকে এখনো আমার বিয়ের বয়স হয়নি। আকাশ, কি বলছে সব মাথার উপর দিয়ে গেল? 200 বছর এখনো বিয়ের বয়স হয়নি। মাবসুরা, আচ্ছা শুনো, কাল থেকে আমি জমিনে যে কোনো সময় আসতে পারব, তোমার যখন কোনো প্রয়োজন হবে আমাকে স্মরণ করবে, কেমন? আকাশ, আচ্ছা তা না হলো কল্যাণ, কিন্তু তুমি তো বলেছিলে রাতের বেলায় ছাড়া আসতে পারবে না। মাবসুরা, বলেছিলাম, কিন্তু বাবা আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিবে আজকে গেলে, তারপর থেকে আমি যে কোনো সময় জমিনে আসতে পারব। আকাশ, তাহলে তো ভালোই হবে। মাবসুরা, আচ্ছা তাহলে আজকে আমি উঠি, পরিপালকের দরজা বন্ধ করে দিবে, পরে আবার যেতে পারব না। আকাশ, আচ্ছা ঠিক আছে যাও। মাবসুরা, আমি যাচ্ছি, কিন্তু তুমি কোনো মেয়ের দিকে তাকবে না বলে দিলাম। বললে চোখ তুলে ফেলব একদম। আকাশ, আচ্ছা। মাবসুরা, চোখ বন্ধ করো। আকাশ, তারপর চোখ বন্ধ করলাম, তারপর মাবসুরা চলে গেল। আজকেও অনেক দেরি হয়ে গেছে, বাসায় গেলে আম্মু চেঁচামেচি করবে, ধুর করলে করুক, তাতে সমস্যা নাই, এত সুন্দর একটা সময় উপভোগ করলাম, তার কাছে আম্মুর সামান্য বকা কিছুই না। বাসায় চলে গেলাম, আম্মু ঝাড়ল কতক্ষণ, তারপর খেয়ে শুয়ে পড়লাম, সকালে উঠে আবার প্রতিদিনের ন্যায় কাজে চলে গেলাম। কাজ করছি এমন সময় সাজ্জাদের ফোন। ফোনটা রিসিভ করে, সাজ্জাদ বল। সাজ্জাদ, কোথায় তুই? আকাশ, কেন, দোকানে। সাজ্জাদ, এখন একটু ফার্মগেইট আয়, কাজ আছে। আকাশ,
আচ্ছা দাঁড়া, মালিক থেকে ছুটি নিয়ে আসছি। তারপর 1 ঘন্টার জন্য ছুটি নিয়ে চলে গেলাম। ফার্মগেট পৌঁছে সাজ্জাদকে ফোন দিলাম, কোথায় তুই? সাজ্জাদ, রাস্তার এই পারে শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি, তোকে দেখতে পাচ্ছি আমি, রাস্তা ক্রস করে এই পাশে চলে আয়। আকাশ, আচ্ছা দাঁড়া আসছি বলে ফোন রেখে রাস্তা ক্রস করব এমন সময় একটা বড় ট্রাক জোরে আমার দিকে তেড়ে আসলো। রাস্তার অন্যদিকে যাব, সেদিকে আবার অন্য রাস্তার গাড়ি চলাচল করছে। সামনে আগাবো, সামনে বড় গাড়িটা তেড়ে আসছে, কি করব বুঝতে পারতেছি না। মাথায় হাত দিয়ে বসে গেলাম, আর মাবসুরা এর কথা মনে করলাম। হঠাৎ দেখলাম ট্রাকটা আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। আমি তো আকাশ, ফোন রেখে যখন রাস্তা ক্রস করব এমন সময় বড় একটা ট্রাক আমার দিকে তেড়ে আসে। পিছনে নামব, কিন্তু পিছনে আবার অন্য রাস্তার গাড়ি চলাচল করতেছে। সামনে আগাবো, কিন্তু সামনের দিক থেকে বড় গাড়িটা তেড়ে আসতেছে, কি করব কিছুই বুঝতে পারতেছি না। মাথায় হাত দিয়ে বসে গেলাম, আর মাবসুরা এর কথা মনে করলাম। হঠাৎ দেখলাম ট্রাকটা আমার মাথার উপর দিয়ে চলে গেল। আমি তো অবাক। হঠাৎ পিছন থেকে কেউ একজন কাঁধে হাত দিয়ে বলল, তুমি ঠিক আছো? আকাশ, পিছনে ফিরে দেখি মাবসুরা। তুমি এখন এখানে কিভাবে আসলে, আর গাড়িটা মাথার উপর দিয়ে কিভাবে গেল? মাবসুরা, তোমাকে কালকে কি বলেছিলাম মনে নেই, যে আমি যে কোনো সময় এখন থেকে জমিনে আসতে পারবো, আর গাড়িটা আমি উড়িয়ে নিয়ে গেছি, আর তুমি এখন আমাকে স্মরণ করলে তাই চলে এলাম, না হয়তো তোমার বড় ধরনের বিপদ হয়ে যেত। আকাশ, ও হা, আশেপাশে দেখতে লাগলাম সবাই তো স্বাভাবিক, কেউ এদিকে তাকাচ্ছেও না, কিন্তু এত বড় একটা গাড়ি যে মাথার উপর দিয়ে অস্বাভাবিকভাবে চলে গেল, কারোর চোখে কি পড়ে নাই, মাথায় কিছু কাজ করছে না। মাবসুরা, চিন্তার কোনো কারণ নেই, তুমি যা দেখেছ তা আর কেউ দেখেনি। আকাশ, এবার বুঝলাম মানুষ কেন স্বাভাবিক। মাবসুরা, আচ্ছা তুমি কোথায় যাচ্ছ? আকাশ, সাজ্জাদ ফোন করে কেন জানি আসতে বলছে। মাবসুরা, চলো আমিও তোমার সাথে যাব। আকাশ, কি হো সাজ্জাদ দেখলে কি বলবে? আর যদি জিজ্ঞাসা করে তুমি কে, তাহলে কি বলবো? মাবসুরা, কি বলবে, আর যাই বলার বলুক, ওটা আমার উপরে ছেড়ে দাও, আমি দেখে নিব। আকাশ জোর করেই আমার সাথে গেল। সাজ্জাদ আমার জন্য ওয়েট করতেছে, মাবসুরাহকে নিয়ে গেলাম। সাজ্জাদ মাবসুরাহকে দেখে হা করে তাকিয়ে আছে। আকাশ, কিরে এমন হা হয়ে আছিস কেন? সাজ্জাদ, তোর সাথের উনি কে রে? আকাশ, আরে তেমন কেউ না। মাবসুরাহ বলে উঠল, এই তেমন কেউ না মানি আমি তোমার গার্লফ্রেন্ড, এটা বলতে এত লজ্জা কোথায়? সাজ্জাদ আমার দিকে রাগী লুক নিয়ে তাকায় আছে। আকাশ, মাবসুরাহ কি বলতেছে এই সব উল্টা পাল্টা? সাজ্জাদ বান্দরটা আমাকে কেলাবে। সাজ্জাদ, আকাশ একটু সাইডে আয় তো, কথা আছে। আকাশ, তারপর সাইডে গেলাম। সাজ্জাদ, কিরে তুই রিলেশন করিস, আমাকে একটা বার জানাইলিও না। আকাশ, আরে তেমন কিছু না। সাজ্জাদ, এখন তো বলবি ধরা যে খাইছস। আচ্ছা আকাশ, এত সুন্দর জিনিস তুই পাইলি কোথায় রে? আকাশ, তোরে বলবো নে সব কিছু খুলে। এখন চল। সাজ্জাদ, চল রেস্টুরেন্টে বসব। তারপর 3 জন মিলে রেস্টুরেন্টে বসলাম। আকাশ, আচ্ছা কিরে এত জরুরি তলব করে ডাকলি কারণ কিরে? সাজ্জাদ, দোস্ত আমার চাকরি হয়ে গেছে। আকাশ, কি বলিস কি? সাজ্জাদ, হারে চাকরি হওয়ার পরেই তোকে ফোন দিলাম। বাসায়ও যাই নাই এখনো। আকাশ, তারপর 3 জন মিলে রেস্টুরেন্টে খেয়ে চলে এলাম। সাজ্জাদ চলে গেল, আমি আর মাবসুরাহ গাড়ি করে আমার কাজের দিকে যাইতেছি, দুজনে রিকশায় বসে আছি। আচ্ছা মাবসুরাহ, তখন তুমি সাজ্জাদকে কি সব উল্টা পাল্টা বললে তুমি আমার গার্লফ্রেন্ড?
মাবসুরা, ভুল কোথায় বলেছি? আমি তোমার গার্লফ্রেন্ড, এই তো, আর আমি তোমাকে ভালোবাসি। আকাশ, কি হো মাবসুরা, এর কথা যেন বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলিতেছ তুমি এই সব? মাবসুরা, হা। আকাশ, সত্যি বলতে আমিও মাবসুরাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। মাবসুরা, আচ্ছা আজকে কাজে না গেলে হয় না? চলো না আমরা দুজন দূরে কোথাও থেকে ঘুরে আসি। আকাশ, মাবসুরা, কাজ যে করতেই হবে, না হয় রাতের খাবার জুটবে না কপালে। মাবসুরা, আচ্ছা দাঁড়াও, তোমার কাজ আমি করে দিচ্ছি। তারপর মাবসুরা ওর কোমর থেকে একটা লাঠি বের করে ঘুরালো। আমি দোকানে গিয়ে দেখি সব কাজ কমপ্লিট। মালিক বললে কাজ শেষ, কমপ্লিট, আজকে ছুটি। আকাশ, আমি তো অবাক। মাবসুরা, চলো এবার তো ঘুরতে যাবে। আকাশ, তারপর মাবসুরাকে নিয়ে অনেক জায়গায় ঘুরলাম সারাদিন। ঘুরে সন্ধ্যায় বাসায় চলে গেলাম তাড়াতাড়ি। আর মাবসুরা বলল আজকে রাতে বাসায় আসবে, জানালা খোলা রাখতে বলেছে। আকাশ, রাতে খেয়ে শুয়ে আছি, আজকে আর সেই জায়গায় গিয়ে বসলাম না, কারণ মাবসুরা বাসায় আসবে। হঠাৎ একটা আওয়াজ আসলো, আমার বাবুটা কি করে? আকাশ, এই তো শুয়ে আছি। তুমি আসছো? মাবসুরা, হা। তারপর মাবসুরা রূপ পরিবর্তন করে আমার সামনে আসলো, এসেই আমাকে জড়াই ধরল। আমার বুকে মাথা রেখে শুয়ে আছে মাবসুরা। সারারাত আমার সাথেই ছিল। ভোর 5টায় উঠে চলে গেল, আমি আবার ঘুমাই গেলাম। সকাল 10টায় ঘুম ভাঙল। পাশে মোবাইলটা ছিল, সেটা বের করে সময় দেখলাম কাজে যাওয়ার জন্য, কিন্তু সময় দেখে তো চোখ কপালে উঠে গেল। ইয়া আল্লাহ, এখন কি হবে? আজকে কাজে তো মনে হয় যাওয়া হবে না। আমি শিওর আজকে আমার সৎমা আমাকে বলি দিবে। কিন্তু এত সময় গয়ে গেছে, আম্মু এখনো ডাক দিল না। চুপে চুপে ফ্রেশ হয় ঘরে থেকে চোরের মতো বের হয়ে যেতে নিলাম। দরজা দিয়ে বের হব এমন সময় আম্মু সামনে পড়ল। আম্মু, আমার ছেলেটা চোরের মতো কই যায়? কত বেলা হইছে, ক্ষুধা লাগে নাই বুঝি? আয় মা, তোকে খাবার বেড়ে দিচ্ছি। আকাশ, আম্মুর কথা শুনে তো মনে হয় এখনই স্ট্রোক করে মারা যাব। আম্মু কি বলতেছে এই সব? উনার ছেলে কত সময় হইছে ক্ষুধা লাগছে কি সব বলতেছে আমাকে ঝাড়ু দিয়ে না মেরে। কোথাও একটু থেকে একটু টের বেটের হলে কথা শোনানোর কমতি রাখে না। আজকে উনি কিনা এই সব বলছে। একে তো ঘুম থেকে উঠলাম দেরি করে, তার মধ্যে কাজে যাই নাই। আম্মু, কিরে এমন করে চেয়ে আছিস কেন? তুই গিয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। সব যেন মাথার উপর দিয়ে গেল। খাবার টেবিলে বসে আছি, আম্মু এসে খাবার বেড়ে দিল। আকাশ, আমি খাচ্ছি আর আম্মু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর বলতেছে ইস, আমার ছেলেটা কত শুকাই গেছে, দেখি আর কয়টা নে খাবার। আকাশ, আম্মুর কথা শুনে খাবার নাকে মুখে উঠে গেল। একটার পর একটা শকট খাচ্ছি। আম্মু তুমি ঠিক আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? আম্মু, হা। কেন? আকাশ, না, আমার কেন জানি মনে হচ্ছে তোমার শরীর ঠিক নাই। তুমি অন্য ধরনের কথাবার্তা বলতেছ আজকে। আম্মু, ধুর, তা হতে যাবে কেন? আকাশ, নাস্তা করে উঠার সাথে সাথে আম্মু হাতে 5,000 টাকা ধরাই দিয়ে বলল, যা শপিং করবি এই গুলা দিয়ে নিজের মতন করে। আমি তো মহা খুশি, সাথে সাথে আম্মুকে জড়াই ধরলাম। আম্মু, আমার পাগল ছেলে। তারপর বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হতেই দেখি মাবসুরা রিকশা নিয়ে আমার জন্য দাঁড়াই আছে। তারপর মাবসুরা এর সাথে উঠে চলে গেলাম। মাবসুরা, আম্মু তোমার সাথে ভালো ব্যবহার করে এখন? আকাশ, হা। মাবসুরা, না করে কই যাবে? যে ডোজ দিছি ভালো ব্যবহার উনার বাপও করবে। আকাশ, তার মানে এগুলা সব তোমার কাজ? মাবসুরা, হা। আকাশ, তারপর সেদিন দুজনে মিলে অনেক ঘোরাঘুরি করলাম, শপিং করলাম, এভাবেই দিন কাটতে লাগল।
মাবসুরাহকে বাসায় ও নিয়ে এসে পরিচয় করিয়ে দিলাম। আম্মুর সাথে তো খুব খাতির। এখন মাবসুরাহ বেশিরভাগ সময় আমার বাসায় থাকে, আর রাতের বেলায় আসলে জানলা দিয়ে কেউ টের না পায় মতন করে। দোকানের চাকরিটা ছেড়ে দিচ্ছি, অন্য একটা ভালো জায়গায় জবের জন্য ট্রাই করতেছি। হঠাৎ একদিন সাজ্জাদের সাথে দেখা হলো, দুই বন্ধু মিলে অনেক আড্ডা দিলাম। সাজ্জাদ: আচ্ছা, ভাবির ব্যাপারে কিছু বললি না যে? আকাশ: বলবো, তবে কোনো রিয়েক্ট করবি না। সাজ্জাদ: আচ্ছা। আকাশ: তারপর সব খুলে বললাম। সাজ্জাদ: তো মনে হয় এই দুনিয়ায় নাই। সাজ্জাদ: তুই কি বলতেছিস সেই সব? তুই কি জানিস ও তোরে এই জমিন থেকে নিয়ে যাবে, পরে কোনো দিন আর এই জমিনে আসতে পারবি না? আকাশ: কি বলিস কি এই সব? সাজ্জাদ: হাও, তোরে নিয়ে চলে যাবে। আকাশ: তাহলে এখন কি করব? সাজ্জাদ: কি করবি, ছেড়ে দে। আকাশ: না, আমি এটা পারবো না। ওরে আমি অনেক ভালোবাসি। ওরে ছাড়লে আমি নিজেই মরে যাব। সাজ্জাদ: তাহলে তুই গেছস মনে কর। আকাশ: প্লিজ দোস্ত, এমন করে বলিস না। পারলে এমন কিছু একটা বলে দে যাতে করে সে আমার সাথে এই জমিনে থাকে। সাজ্জাদ: আমার কাছে এমন কোনো সলিউশন নাই, তবে এক পরিচিত মানুষ আছে যে জিন পরিদের নিয়ে কাজকর্ম করে, উনার সাথে কথা বললে হয়তো কিছু হতে পারে। আকাশ: তাহলে তুই একটু কথা বলে দেখ। সাজ্জাদ: দাঁড়া, ফোন দেই। তারপর ফোন দিল সাজ্জাদ। কথা বলে সাজ্জাদ ফোন রেখে দিছে। আকাশ: কিরে, কি বলল? সাজ্জাদ: এখনই গিয়ে উনার সাথে দেখা করতে বলল। আকাশ: চল এখনই গিয়ে দেখা করব। দুনজে মিলে দেখা করলাম, কিন্তু উনি যা বলল কিছুতেই মাথায় কাজ করতেছে না। কিভাবে করব আমি মাবসুরাহ এর সাথে এই সব? উনি বলল মাবসুরাহকে এই দুনিয়ায় রেখে দেওয়ার একটাই পথ, সেটা হচ্ছে মাবসুরাহ এর সাথে শারীরিক সম্পর্ক করা। আর মাবসুরাহের মাথা থেকে একটা চুল কেটে এমন এক জায়গায় লুকিয়ে রাখব যেটা আমি ছাড়া কেউ না জানে। আকাশ: কিন্তু এটা কিভাবে করব আমি? না, আমি এই সব করতে পারবো না। লোকটা: তাহলে বাদ দাও ওই মেয়ের চিন্তা। আকাশ: না না, আমি পারব। লোকটা: এই ধরো, এটা নিয়ে যাও, এখানে কিছু মন্ত্রের পানি আছে। ওর সাথে ওই সব করার আগে কৌশলে এই পানিটা কিছুর সাথে মিশাই খাওয়াই দিবা, না হয় কোনো দিন ওর সাথে ওই সব করতে পারবা না। আকাশ: আচ্ছা। তারপর সাজ্জাদকে নিয়ে বাসায় চলে আসলাম। মাথা যেন ভো ভো করে ঘুরতেছে। মাবসুরাহ যদি আমাকে ভুল বুঝে। না, আমাকে এটা করতেই হবে। মাবসুরাহকে নিজের করে পেতে হলে এইটা আমার করতেই হবে। রাতের বেলায় মাবসুরাহ জানালা দিয়ে আসলো। আমার কলিজাটা কি করে? আকাশ: এই তো শুয়ে আছি। মাবসুরাহ এসে আমাকে জড়াই ধরে আমার বুকে শুয়ে গেল। আকাশ: মাবসুরাহ, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। তারপর একটা গ্লাসে করে শরবতের সাথে মন্ত্রের পানিটা মিশিয়ে দিলাম। মাবসুরাহ, ধরো, এটা তোমার জন্য। মাবসুরাহ: এটা কি? আকাশ: শরবত নাও, আমরা সবাই খেয়েছি, তোমার জন্য অল্প করে রেখে দিয়েছিলাম। মাবসুরাহ: আচ্ছা, কলিজা দাও। আকাশ: মাবসুরাহ গটগট করে পুরা গ্লাস খতম করে দিল। একটু পর মাবসুরাহ: আকাশ, আমার কেমন জানি মাথা ঘুরতেছে, চোখ মুখ অন্ধকার হয়ে আসতেছে। আকাশ তারপর ধাপ করে আমার বুকের উপরে পড়ে গেল। আকাশ: লোকটা আমাকে যেমন যেমন বলে দিয়েছে আমি তেমন তেমন এই করব। এখন প্রথমে মাবসুরাহ এর সাথে শারীরিক সম্পর্ক করলাম, তারপর চুল কেটে বাসার বাগানের ছোট গাছটার নিচে পুঁতে রেখে আসলাম। তারপর এসে মাবসুরাহকে জড়িয়ে ধরে ঘুমাই পড়লাম। সকালবেলা কান্নার আওয়াজে ঘুম ভাঙ্গে। উঠে দেখি মাবসুরাহ বিছানার এক কোণে বসে কান্না করতেছে। কি হইছে মাবসুরাহ? মাবসুরাহ: কি হইছে, হা জানিস না, ডুমের বাচ্চা?
তুই কিভাবে পারলি আমার এমন ধারা সর্বনাশ করতে? কি ক্ষতি করেছিলাম আমি তোর? কান্না করতেছে আর বলতেছে। আকাশ, মাবসুরা তুমি শুনো একবার আমার কথা। মাবসুরা, কি শুনবো? তোর মতো ছেলেকে ভালোবাসাই আমার ভুল ছিল। আমি আর কোনো দিন পরিপালকে যেতে পারবো না, আমার মা বাবাকে দেখতে পারবো না বলে আমার বুকে মারতে লাগল। আকাশ, মাবসুরা শুনো আমার কথা। মাবসুরা কোনো কথাই শুনতেছে না, বুকে মারতেছে, খামচি দিচ্ছে। আকাশ, মাবসুরা আমার বুক আঁচড় দিয়ে ছিঁড়ে ফেলছে। মাবসুরাকে এবার শক্ত করে নিজের বুকের সাথে জড়াই ধরলাম। কলিজা, তুমি কি ভাবছ তোমাকে আমি এত সহজে ছেড়ে দিব? ভালোবাসি, তোমাকে নিজের করেই রাখব। মাবসুরা, ছাড়, তুই আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবি না। আকাশ, মাবসুরা নিজেকে ছাড়িয়ে নিল। মাবসুরা, এবার দেখবি তুই আমার আসল রূপ। এতদিন ভালোবাসছি তাই কিছু করি নাই, এখন থেকে তোকে জ্বালাই মারব। মনে মনে খচ্চর বেটা। আকাশ, কলিজা, যা হওয়ার হইছে, চলো আমরা বিয়ে করে নতুন করে সংসার করি। মাবসুরা, না, ইম্পসিবল, তোর সাথে কোনো দিন এই আমি সংসার করব না। আকাশ, ওকে, তুমি তো আর ওই পরিপালকে যেতে পারবা না। কিন্তু রাতে যে তোমাকে আদর করছি সমানে, যখন বাবু হবে তোমার, তখন মানুষে তোমাকে ছি ছি করবে। মাবসুরা, এই নানা, আমি তোমাকে বিয়ে করব। আকাশ, এই তো এবার আসছো লাইনে। মাবসুরা, খচ্চর বেটা, বিয়ে তো করব, কিন্তু খালি একবার আমাবস্যাটা আসতে দে, তোর গলা কেটে সেই রক্ত দিয়ে গোসল করে পরিপালকে যাওয়ার জন্য টিকিট করব। আকাশ, সেদিন তারপর মাবসুরাহকে বিয়ে করে নেয়। কোর্টে তাদের বিয়ে হয়। বিয়ের সময় আকাশের মা বাবা সবাই ছিল, কিন্তু মাবসুরাহের কেউ ছিল না। বিয়ে করে মাবসুরাহকে বাড়িতে নিয়ে আসে, আর আকাশের মাও এখন ভালো হয়ে গেছে ওই দিনের পর থেকে, যেদিন থেকে মাবসুরাহ আকাশের মাকে শিক্ষা দিয়েছিল। আকাশ, মাবসুরাহ রুমে বসে আছে। আজ আমার বাসর রাত। রুমে ঢুকে দেখি মাবসুরাহ খাটের উপরে বসে বসে আচার খাচ্ছে। আচার খাচ্ছে ভালো কথা, কিন্তু সারা হাত মুখ এভাবে ভরাইছে যে মনে হচ্ছে ও কোনো ছোট বাচ্চা। আকাশ, এই মাবসুরাহ, কি করছো কি এই সব? মাবসুরাহ আমার দিকে ঘুরে তাকল, আবার আচার খাওয়ায় মন দিল। আকাশ, আজীব তো, মনে হয় আমি ওকে বলি নাই। মাবসুরাহ, তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি? মাবসুরাহ, হা, বলো। আকাশ, কি করছো কি? মাবসুরাহ, কি করব, আচার খাচ্ছি। আকাশ, তা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু সারা হাতে মুখে লাগিয়ে তোমার আচার খাইতে হবে কেন? মাবসুরাহ, কোথায় সারা হাতে মুখে লাগিয়েছি? আকাশ, তোমার মুখে হাত দিয়ে দেখো কোথায় কোথায় আচার লাগিয়েছ। মাবসুরাহ মুখে হাত দিয়ে খুঁজতে লাগল, কিন্তু খুঁজে পাচ্ছে না। খুঁজে না পেয়ে আকাশের দিকে জিজ্ঞাসানু দৃষ্টিতে তাকাল। আকাশ, দাঁড়াও, দেখাচ্ছি বলে মাবসুরাহের ঠোঁটের দিকে এগিয়ে যেতে থাকে। মাবসুরাহ ছোট বাচ্চার মতো চুপ করে বসে আছে। আকাশ হঠাৎ করে মাবসুরাহের ঠোঁটের পাশে লেগে থাকা আচারের টুকরাটা নিজের ঠোঁট লাগিয়ে নিয়ে নেয়, আর মাবসুরাহের ঠোঁট কামড়ে দেয়। মাবসুরাহ, ওই ডুমের বাচ্চা, তুই আমার ঠোঁটে কামড় দিলই কেন বলে আকাশকে মারতে থাকে। আকাশ, মাবসুরাহের হাতগুলা শক্ত করে চেপে ধরে পিছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। মাবসুরাহ, ছাড় বলছি, তোকে আমি ভালোবাসি না, আর তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? আকাশ, তুমি না বাসলে নাই, আমি তো বাসি, আর আমি তোমার বর, তাই তোমাকে জড়িয়ে ধরেছি। মাবসুরাহ, হু হহ আসছে বর। আকাশ, কলিজা, না, আমার যা হয়েছে হয়েছে, ভুলে যাও। চলো না আমরা দুইজন নতুন করে সবকিছু শুরু করি। মাবসুরাহ, কখনোই না, আর কিসের শুরু আর কিসের শেষ? 1 বছর তারপর আমি তোকে ছেড়ে চলে যাব। তোর বাচ্চা হলে তোকে দিয়ে আমি চলে যাব যেদিকে চোখ যায়। আকাশ, এখনো অনেক দেরি,
আর তার জন্য তো ভালো করে প্ল্যান করতে হবে বলে মাবসুরাহকে খাটের উপরে ফেলে দেয়। মাবসুরাহ চুপচাপ শুয়ে আছে, কারণ সে এখন নিরুপায়, ওর কিছু করার ক্ষমতা নাই এখন। আকাশ মাবসুরাহের চুলে নিজের মুখ গুজে দেয়। আকাশের মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ঘ্রাণ কোনো কিছু থাকলে সেটা হচ্ছে মাবসুরাহের চুলের ঘ্রাণ। আকাশ মাবসুরাহের ঘাড়ে থুতনিতে সব জায়গায় পাগলের মতো চুমু খেতে থাকে, তারপর আবার তাদের মধ্যে। পাঠক ভাইরা বাদ দেন, বুঝেন এই তো স্বামী স্ত্রীর মাঝে কি হতে পারে। তারপর আকাশ মাবসুরাহকে নিজের বাহুডোরে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন চলতে থাকে। অন্যদিকে মাবসুরাহের বাবা মা তো পেরেশান হয়ে যাচ্ছে, মাবসুরাহ কেন বাড়িতে ফিরছে না। পরে উনারাও জমিনে নেমে আসে, তারপর মাবসুরাহের খোঁজ বের করে মাবসুরাহের কাছে যায়। আকাশ তখন ঘরে ছিল না। মাবসুরাহের বাবা, মাবসুরাহ এটা কিভাবে করতে পারলি তুই? মাবসুরাহ, বাবা আমি ইচ্ছে করে এমন করিনি। সবগুলা ওই ডুমের বাচ্চাটা প্ল্যান করে করছে। সব খুলে বলে। মাবসুরাহের বাবা, আচ্ছা তাহলে শুন। এই নিয়ে এই জিনিসটা রাখো একটা বই দিয়ে, এর মধ্যে কয়েকটা মন্ত্র আছে, তার মধ্যে একটা মন্ত্র হারানো শক্তি ফিরে পাওয়ার, সেটা 3 মাস নাগাতার রাত 12টার পরে পড়বি। আর পড়ার সময় খেয়াল রাখবি যাতে করে আকাশ না দেখে, কারণ তুই মন্ত্র পড়ার সময় তোর চোখগুলা সবুজ হয়ে যাবে, আর কেউ দেখলে সাথে সাথে জ্ঞান হারাবে। আর শোন, আকাশকে বলি দিব আসছে যে সামনের অমাবস্যা রাতে, সেটাও মাথায় রাখিস, তার আগে তোর শক্তি ফিরে পাওয়া চাই। মাবসুরাহ, আচ্ছা বাবা। মাবসুরাহ, বাবা আচ্ছা থাক, আমরা চলে যাচ্ছি, আর মাঝে মাঝে তোর সাথে এসে দেখা করে যাব। তারপর তিনারা চলে যেতে নিলে দরজার সামনে আকাশের মুখোমুখি হয়। আকাশ, এ কি আপনারা কারা? মাবসুরাহ তখন দৌড়ে এসে বলে, এনারা আমার মা বাবা। আকাশ তারপর দুজনের পায়ে ধরে সালাম করে। বাবা আপনারা কোথায় যাচ্ছেন এই ভর দুপুরে? মাবসুরাহের বাবা, আমরা চলে যাচ্ছি। আকাশ, কি বলছেন কি বাবা, চলে যাবেন মানি? আজ এই তো আসলেন। মাবসুরাহের বাবা, না আসলে অনেক কাজ যেতে হবে। আকাশ, বাবা অন্তত দুপুরের খাবারটা খেয়ে যান। মাবসুরাহের বাবা, আচ্ছা তুমি যখন এত করে জোর করছো তাহলে খেয়ে যাই। তারপর দুপুরে তিনারা খেয়ে চলে গেলেন। মাবসুরাহ রুমে বসে বসে সাজুগুজু করছে। আকাশ পিছন থেকে গিয়ে মাবসুরাহকে জড়িয়ে ধরে। মাবসুরাহ এর হাতে থাকা একটা সেফটি পিন ছিল, সেটা দিয়ে আকাশের ঘাড়ে ঢুকিয়ে দেয়। আকাশ ব্যথায় তাড়াতাড়ি মাবসুরাহকে ছেড়ে দেয়। আকাশ, মাবসুরাহ কি করলে তুমি এটা? ঘাড় থেকে রক্ত বের হয়ে পড়ছে, ব্যথায় যেন আকাশের দম বের হয়ে যাবে, আরও ছোট জিনিস মাংসপেশির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মাবসুরাহ, তোকে কতবার বারণ করেছি, তোকে আমি ভালোবাসি না, তাও কেন তুই আমার সাথে জোড়াজুড়ি করিস? আকাশ, তাই বলে তুমি আমাকে এভাবে সেফটি পিন দিয়ে খোঁচা দিবে? মাবসুরাহ, হ্যাঁ এবারতে কম করেছি, সামনের বার থেকে আরও বড় কিছু করব। আকাশ রুম থেকে বের হয়ে যায়, রক্তে ঘাড়ের একপাশ পুরা ভিজে গেছে। মাবসুরাহ, ইস বেশি হয়ে গেল না তো, ঘাড় বেয়ে রক্ত বের হচ্ছে কিভাবে? না ঠিক এই আছে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে একদম। ওর জন্য এই শাস্তি কম হয়েছে, ওকে তো আমি মেরে ফেলব, ওটাই হবে ওর জন্য উপযুক্ত শাস্তি। আকাশ ওর মার কাছে যায়, মা দেখো তো কি হয়েছে। আকাশের মা, বাবা কি করে হলো এটা তোর? আকাশ, আরে মা বলো না, কোথায় যেন একটা খোঁচা লেগেছে। আকাশের মা ফার্স্ট এইড বক্স বের করে আকাশের ঘাড়টা মুছে দেয় আর মলম দিয়ে ছোট করে ব্যান্ডেজ করে দেয়। আকাশ এই অবস্থায় ঘর থেকে বের হয়ে যায়। রাত 10টা বাজে, এখনো বাসায় আসে না। মাবসুরাহের ক্ষুদায় পেট ফেটে যাইতেছে, কারণ আকাশের সাথে বিয়ে হওয়ার পর থেকে আকাশ জোর করে নিজের হাতে খাইয়ে দিত,
আকাশের হাতে খেতে খেতে ওর অভ্যাস হয়ে গেছে। রাত 11টা বাজে, আকাশ এখনো বাসায় আসে নাই। এদিকে মাবসুরাহের অবস্থা খারাপ, খিদে যে লেগেছে ওর, মনে হয় পেটের মধ্যে ইঁদুর হট্টগোল শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। মাবসুরাহ না খেয়েই শুয়ে আছে। একটু পর দরজায় কে যেন খটখটায়। মাবসুরাহ দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে আকাশ। এত সময় কোথায় ছিলে তুমি? আকাশ কোনো কথা নাই, চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়ে। মাবসুরাহ আকাশের পিছনে পিছনে রুমে আসে। তুমি শুয়ে পড়লে যে, আমার খিদে পেয়েছে, আমাকে খাওয়াবে কে? আকাশ কথা নাই, কাঁথামুড়ি দিয়ে অন্যকাত হয়ে শুয়ে পড়ে। মাবসুরাহ আকাশ, ওই সময়ের জন্য সরি। আকাশ চুপ। মাবসুরাহ আকাশ প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও। আকাশ তাও চুপ। মাবসুরাহ এবার ফ্লোরে বসে কান্না করে দেয়, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাওয়াই দাও। আকাশ এবার এই মেয়ে কানের সামনে পেনপেন না করে। দূরে গিয়ে পেনপেন করো, শরীর খারাপ, এমনিতে ঘুমাবো আমি, এখন ঘুমের ডিস্টার্ব করবা না। মাবসুরাহ উঠে চলে যায় রুম থেকে। আকাশ কিরে, মেয়েটার আর কোনো আওয়াজ পাচ্ছি না, মেয়েটা গেল কোথায়? ধুর, যেখানে যাওয়ার যাক, আমার কি ভালোবাসি তাই বলে এমন দাম দিবে আমার ভালোবাসার? মাবসুরাহ রুম থেকে চলে আসে, কারণ এখন মন্ত্র পাঠ করার সময় হয়ে এসেছে, তাই আকাশের সামনে থাকলে চলবে না, তাই সে একটা নির্জন জায়গায় চলে আসে। আকাশ ঘুমিয়ে পড়ে। রাতের বাজে 1টা, চোখটা মাত্র লেগে এসেছে, এমন সময় কেউ একজন তার গায়ের কাঁথা সরিয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করতেছে। আকাশ ঘুরে ঠাসস করে একটা থাপ্পড় লাগাই দেয়। আকাশ লক্ষ্য করে দেখে মাবসুরাহ গালে হাত দিয়ে বসে আছে। কি সমস্যা তোমার? হা, আমাকে না বারণ করেছ, তুমি আমায় ভালোবাসো না, আর তোমার সাথেও যেন এই সব রসিকতা না করি। মাবসুরাহ গালে হাত দিয়ে কান্না করে দিছে, হা, ভালোবাসি না তো, কিন্তু আমার যে ঘুম আসতেছে না, তোমাকে জড়িয়ে ধরতে ধরতে জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। আকাশ তো আমি কি করব? ঘুম আসলে আসুক না আসলে না আসুক সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি আমাকে জড়িয়ে ধরতে পারবে না, আর বেবিটা হলে তুমি তারপর যেখানে খুশি চলে যেও, সমস্যা নাই। মাবসুরাহ সে তো যাব, কিন্তু এখন আমি জড়িয়ে ধরে ঘুমাবো। আমার তোমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না। আকাশ সরি, তা হচ্ছে না। মাবসুরাহ না, আমি জড়িয়ে ধরে ঘুমাবো, দরকার হয় তুমি আমাকে আরো 2টা থাপ্পড় দাও, তাও জড়িয়ে ধরতে দাও। আকাশ ধুর, শান্তিমতো ঘুমাতেও পারব না, রাগ করে বিছানা ছেড়ে উঠে চলে যায়, উঠে বারান্দায় চলে যায়। মাবসুরাহ বিছানায় বসে আছে, আর আকাশের গোষ্ঠী উদ্ধার করতেছে। ডুমের বাচ্চা করে কেমন দেখ নাকি, ভাব জড়িয়ে ধরেছি বলে ঘুম আসে না, না হয় রাম ছাগল, তোকে আমি কোনো দিন জড়িয়ে ধরতাম না। অন্যইদকে আকাশ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে, কেমন মেয়েরে বাবা, রাগ করছি, কোথায় রাগ ভাঙ্গাবে তা না, উল্টো আরও বলে কিনা বেবি হলে ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু এখন ঘুম আসে না দেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে, যদি ভালোবেসে বলতো তাহলে ঠিক এই দিতাম। বেশ কিছুক্ষণ পর আকাশ রুমে গিয়ে দেখে মাবসুরাহ ছোট বাচ্চার মতো জড়োসড়ো হয়ে ঘুমিয়ে আছে, বালিশকে জড়িয়ে ধরে। ইস কি মায়াবী লাগতেছে দেখতে, ইচ্ছে করতেছে জড়িয়ে ধরে সারা কপালে কিস করতে, কিন্তু না করা যাবে না, আমি তো ওর উপরে রাগ করছি। আকাশ সোফায় গিয়ে শুয়ে পড়ে। সকালে উঠে আবার বের হয়ে চলে যায় নতুন চাকরিতে, কারণ গতকালকে সারাদিন সময় নিয়ে জব খুঁজেছে, ভালো একটা জব পেয়ে গেছে। একটা ছোটখাটো অফিসের ম্যানেজার পদে সে চাকরি পেয়েছে। অন্যদিকে মাবসুরাহ সকালে উঠে আকাশকে কোথাও দেখতে পায় না। কিরে গেল কোথায়? এখন আমাকে সকালের নাস্তাকে খাইয়ে দিবে।
না আম্মুর কাছে গিয়ে জিজ্ঞাসা করি, আম্মু আম্মু আকাশ কোথায়? আম্মু, মার এসে তো বলে গেছে আজ থেকে নাকি নতুন চাকরিতে জয়েন করবে, তাই অফিসে গেছে হয়তো। মাবসুরা, কি হো হো, মনে মনে খাটাস একটা নতুন চাকরি পেয়েছে, আমাকে একটা বারো বলে নাই, ঘরের বউয়ের কথা ভুলেই গেছে। ধুর ধুর, কি বলছি, আমি তো ওর বউ না, খালি 1 বছর এনা। আম্মু, আকাশ তো চলে গেছে আমাকে না খাইয়ে দিয়ে। এখন সকালের নাস্তাকে খাইয়ে দিবে আমাকে? আম্মু, কেন রে, আমরা কি মরে গেছি নাকি? আকাশ খাইয়ে যায়নি বলে কি আমরা তোকে না খাইয়ে রেখে দিব? তারপর আকাশের মা মাবসুরাহকে নিজ হাতে খাইয়ে দেয়। আকাশ অনেক রাত করে বাসায় আসে, মাবসুরাহ রুমে বসে আছে, কিন্তু মাবসুরাহ এর সাথে একটা শব্দ ও কথা বলে নাই। সে এসে ওয়াশরুমে ঢুকে পড়ে। মাবসুরাহ, কি রে, ও আমার সাথে কথা বলল না কেন? আগে তো সব সময় আমাকে জ্বালিয়ে শেষ করত, কিন্তু এখন এমন চুপচাপ কেন হয়ে গেছে? আকাশ ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেয়ে নেয়। মাবসুরাহকে একবারও জিজ্ঞাসা করে নাই সে খেয়েছে কিনা, দরকারও মনে করে না সে। আকাশ খাবার খাচ্ছে, কিন্তু মাবসুরাহ এসে খাবার টেবিলের পাশে ঘুরঘুর করছে। আকাশ মনে মনে বাছা, ঘুরঘুর করে কোনো লাভ হবে না, তোমাকে ভালোবাসা শিখিয়ে তারপর ছাড়ব, ভালো না বেঁচে যাবে কোথায় তুমি। তারপর রুমে এসে শুয়ে পড়ে। মাবসুরাহ এর সাহস হচ্ছে না যে আকাশকে বলতে, সে জড়িয়ে ধরে ঘুম যাবে। আকাশ ঘুমিয়ে পড়ে, এভাবেই দিন কাটতে থাকে, প্রায় 2 মাস কেটে যায়। আকাশ মাবসুরাহের থেকে দূরে দূরে থাকে, তার সাথে মিশে না, দরকার ছাড়া কোনো কথাই বলে না। কিন্তু মাবসুরাহ গায়ে পড়ে আকাশের সাথে কথা বলে। মাবসুরাহ আস্তে আস্তে উপলব্ধি করতে পারে আকাশকে ছাড়া তার চলবে না, আর আকাশকে তার যে করেই হোক বসে আনতে হবে, না হয় আকাশ তার হাত থেকে ছুটে গেলে তার 12 বছরের সাধনা নষ্ট হয়ে যাবে। এত বছর পরে যোগ সাধনা করার সময় এসেছে। কিন্তু একটা জিনিস মাথায় কাজ করে না, ওর জন্য মনের কোনো এক জায়গায় ভালো লাগা কাজ করে। 11 অমাবস্যায় 11 জন পুরুষকে সে বলি দিয়েছে, কারণ হচ্ছে পরিপালকের সাধু বলেছিল যে 12 জন পুরুষকে বলি দিল সে বিশাল এক প্রত্নতত্ত্ব হাসিল করবে, তার সাথে সাথে সে 100 শক্তিশালী পুরুষের সমান শক্তির অধিকারী হবে, যার ফলে সে সমস্ত পরিপালকে রাজ করতে পারবে। না, আকাশ আজকে আসলে ওকে নিজের করে নিব যেভাবেই হোক। দরকার হয় নিজের শরীরের মোহে ফাঁসাবো, না হয় ও হাত থেকে দূরে চলে যাবে। আকাশ আজকে অফিসে কাজ বেশি থাকায় রাত হয়ে যায়, প্রায় 12টা পার হয়ে গেছে, রোডে তেমন গাড়ি ঘোড়াও দেখা যাচ্ছে না, আজ মনে হয় হেঁটে হেঁটেই বাসায় যেতে হবে, হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দেয়। মাবসুরা, ধুর, আকাশটা এখনো আসতেছে না কেন? অন্যইদকে আমার মন্ত্র পাঠের ও সময় পেরিয়ে যাচ্ছে, না মন্ত্রটা পাঠে করে ফেলি। মাবসুরাহ ওর মন্ত্র পাঠের স্থানে চলে যায়। মাবসুরাহ মন্ত্র পাঠ করা শুরু করে। আজ প্রায় 2 মাস ধরে ও বেশি সময় হয়ে গিয়েছে সে মন্ত্র পাঠ করছে, আর কিছুদিন মন্ত্র পাঠ করলে সে আবার তার শক্তি ফিরে পাবে। মাবসুরাহ মন্ত্র পাঠ করছে, আর তার চোখ জোড়া সবুজ হয়ে গেছে, চোখ থেকে আলো জ্বলছে। আকাশ হঠাৎ ঘরে পৌঁছে দেখে বাগানের পাশের একটা জায়গায় আলো জ্বলছে, পরে সে চুপি চুপি সেখানে যায়, আর গিয়ে দেখে মাবসুরাহ একটা বই খুলে কি যেন পাঠ করছে, আর তার চোখ জোড়া থেকে এক ধরনের সবুজ আলো বের হয়ে আশেপাশের জায়গাটা আলোকিত হয়ে আছে। আকাশ তোর সাথে সাথে ভয় পেয়ে যায়, সে সেখানে চুপ করে লুকায় থাকে। তার মানে মাবসুরাহ আমার অগোচরে এই সব কার্যক্রম চালাচ্ছে। মাবসুরাহ মন্ত্রপাঠ করে তাড়াতাড়ি ঘরে গিয়ে আলমারিতে বইটা লুকিয়ে রেখে দেয়, কারণ যে কোনো সময় আকাশ চলে আসবে। কিন্তু আকাশ যে এসে গেছে সে জানে না। আকাশ লক্ষ্য করে মাবসুরাহ আলমারিতে বইটা রেখেছে। মনে মনে ঠিক করে, না, আমার এই বইটা দেখতে হবে, এই বইয়ের মধ্যে কি আছে,
যা মাবসুরাহ এমন রাতের বেলায় নির্জনে বসে পাঠ করেছে, কিন্তু মাবসুরাহকে জানতে দেওয়া যাবে না। আকাশ ঘরে ঢুকে মাবসুরাহ মাত্র বইটা রেখে খাটে গিয়ে বসেছে। আকাশ, তুমি কখন এলে? আকাশ, মাত্র। মাবসুরাহ খাট থেকে উঠে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, আকাশ, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। প্লিজ সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দাও। তোমার অবহেলা আমি আর নিতে পারছি না। ভালোবাসো, না হয় মেরে ফেলো আমাকে, তাও নিজের করে নাও। বলে গা থেকে শাড়ির আঁচলটা মাটিতে ফেলে দেয়। এই আমাকে আদর করো না? তোমার আদর পেতে খুব ইচ্ছে করছে আমার। আকাশ মাবসুরাহের আঁচলটা মাটি থেকে গায়ে তুলে দেয়। মাবসুরাহ, যাও, মাফ করে দিয়েছি, কিন্তু এখন এই সব করা আমার দ্বারা সম্ভব না। সারাদিন কাজ করে এখন আর এই সবের জন্য কোনো শক্তি অবশিষ্ট বাকি নাই। প্লিজ আজকে না অন্য কোনো দিন। মাবসুরাহ, আচ্ছা ঠিক আছে, যাও, মেনে নিলাম। হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আকাশ ফ্রেশ হতে চলে যায় আর মাবসুরাহ খাবার রেডি করতে। মাবসুরাহ, যাক, লাইনে আনতে পেরেছি অল্প করে, যে করেই হোক ওর মনে বিশ্বাস জোগাতে হবে, পুরোপুরি লাইনে আনতে হবে ওকে, না হয় খাটাসটাকে বলি দিতে পারব না। আকাশ, নাহর চালে আমি পা দিব না। মাবসুরাহ, তোমার কি মনে হয় আমি বোকা? তুমি চাল চেলেই যাবে আর আমি কিছুই বুঝব না? এটা কি করে হয়? আজ রাতে খালি তুমি ঘুমাও, তারপর দেখব তোমার ওই বইটাতে কি আছে। তারপর মাবসুরাহ আকাশকে খাবার বেড়ে দেয় আর আকাশ খেয়ে এসে রুমে শুয়ে পড়ে। মাবসুরাহ এসে শুয়ে পড়ে। মাবসুরাহ আকাশকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু আকাশ আজকে কিছু বলে না, না হয় ও সন্দেহ করবে। তারপর মাবসুরাহ ঘুমিয়ে গেলে চুপি চুপি গিয়ে আলমারিটা খুলে বইটা বের করে, বইটা নিয়ে ঘরের বাহিরে চলে আসে। তারপর বইটা ওপেন করে, কিন্তু কিছুই সে বুঝতেছে না, কারণ লেখাগুলা অন্য রকম। আকাশ এমন লেখা এর আগে কোনো দিনও দেখে নাই। এখন কি করবে সে? হঠাৎ সাজ্জাদের পরিচিত মানুষটার কথা মনে পড়ে। উনি হয়তো বুঝতে পারে এতে কি লেখা আছে, কিন্তু বইটা নিয়ে গেলে তো আকাশ ধরা খেয়ে যাবে। তাই ফোনটা বের করে ছবি তুলে নিয়ে আর বইটা জায়গায় রেখে সে ঘুমিয়ে পড়ে। আকাশ পরের দিন সকালে সে অফিস থেকে ছুটি নিয়ে সাজ্জাদ সহ ওই লোকাটার কাছে যায় আর ফোনে তোলা ছবিগুলা দেখায়। লোকটা ফোনের ছবিগুলো দেখে মাথায় হাত দিয়ে ফেলে, আকাশ ভাই, আপনি তো শেষ। আকাশ, মানে কি? লোকটা, কারণ আপনার ওয়াইফ তার হারানো শক্তি ফিরে পাওয়ার জন্য আবার ধ্যান করতেছে। আকাশ, কি হো? আকাশ তো অবাক। লোকটা, অবাক হওয়ার মতো কথা তো এখনো কিছু বলি নাই। আকাশ ভাই, এই যে যেই বইয়ের ছবিগুলো দেখালেন, এটা হচ্ছে শুধু বই না, এটা আপনার জীবন। কারণ এতে পরিষ্কার লেখা আছে 12 বছর উপাসনা করলে 100 সাবলীল পুরুষের সমান শক্তি হাসিল করবে। আর তার জন্য 12 বছর মানে 1 যুগ, প্রতি বছরের আমাবস্যার রাতে একজন করে পরশ বলি দিতে হবে, তাহলেই সে এই মহান শক্তির অধিকারী হবে। লোকটা আরও বলে, এবার আমি বুঝে গেছি ওই পরীর মাকসাদটা কি। সে আপনাকেও বলি দিবে, আর আমার যতটুকু ধারণা এটাই তার শেষ বলি। পাঠকরা এবার বুঝছেন তো বলির পাঠা কি? কারণ বইয়ের পাতায় কিছুটা নকশা আঁকা, যেটাতে 11টা গণক পূরণ করা, বাকি খালি একটা। আকাশের তো মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমি এখন কি করব? আমি তো ওকে অন্ধের মতো ভালোবাসি। লোকটা, এটা আটকানোর কোনো পথ নাই, কারণ আমাবস্যার রাতে সমস্ত অশরীর শক্তি দ্বিগুণ হয়ে যায়। তবে যদি আপনি উনাকে ভালোবাসা দিয়ে কাবু করতে পারেন তাহলেই আটকানো সম্ভব, না হয় আপনি শেষ পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে আপনাকে এর হাত রেখে রক্ষা করতে পারবে। আকাশ, আমি ওকে ভালোবাসা দিয়েই কাবু করব। তারপর সাজ্জাদকে নিয়ে চলে আসে। আজকে আর অফিসে যায় না, কারণ মন মেজাজ একদম ভালো নাই। ভালোবাসতে গিয়ে নিজের জীবনের ক্ষতি করল সে।
বাসায় গিয়ে দেখে মাবসুরা বসে বসে আম্মুর সাথে গল্প করতেছে। আকাশ সোজা নিজের রুমে চলে যায়, কারোর সাথে কোনো কথা বলে না। মাবসুরা, কিরে আজ আবার আকাশের কি হলো? কাল তো ভালোই ছিল, আবার আজকে এই অসময়ে অফিস না করে বাসায় চলে আসছে, কারণ কি? আকাশ কি কিছু জেনে গেল না তো? না, উপরে গিয়ে দেখি আকাশ রুমে মন মরা হয়ে বসে আছে। না, ভালোবেসে যখন ভুল করেছি তাহলে ভুল দিয়েই ওকে শুদ্ধ করব, না হয় নিজের জীবন দিয়ে। মাবসুরা, এই আকাশ কি হয়েছে তোমার? আজ এমন অসময়ে বাড়িতে যে? আকাশ, ভালো লাগছে না তাই চলে এসেছি ছুটি নিয়ে। মাবসুরা, কি হয়েছে তোমার? দেখি আমার বাবুটার চোখ মুখ কেন? আকাশ, মনে মনে কেন করো এমন মিথ্যে আদিক্ষেতা? উপরে সমাদর করে লাভ কি, যদি ভিতরটাই নষ্ট হয়? আচ্ছা মাবসুরা, আমি কি দেখতে খারাপ? আমি কি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না? মাবসুরা, কি বলতেছ তুমি এই সব? তুমি দেখতে খারাপ কেন হবে? তোমার মতো কিউট এই জগতে আর একটাও নাই। আর কে বলেছে ভালোবাসা পাওয়ার যোগ্য না? আকাশ, একটু আমার কাছে আসো। মাবসুরা আকাশের কাছে গিয়ে বসে। আকাশ তারপর মাবসুরাহের থুতনিতে হাত দিয়ে মাবসুরাহের ঠোঁটে চোখের পাপড়িতে ভালোবাসার পরশ এঁকে দেয়। আকাশের চোখ বেয়ে অঝরে পানি ঝরে পড়তেছে, কারণ সবটাই মিথ্যা, সে এক মিথ্যের ভ্রমরী নিয়ে সংসার করছে। মাবসুরা তো অবাক, কি হয়েছে এই আকাশের আবার এমন পাগলের মতো কেন করছে? এই কলিজা এমন কেন করতেছ, আর কান্না কেন করতেছ? আকাশ, মাবসুবা প্লিজ আজকে কোনো প্রশ্নে করো না, আজকে তোমার মধ্যে ডুবে যেতে দাও। মাবসুরা আকাশ, মাবসুরা তোমায় জড়িয়ে ধরতে দিবে আমায়? মাবসুরা দিব তো কলিজা, তুমি না ধরলে আমায় কে জড়িয়ে ধরবে? আকাশ, মাবসুরাহকে অনেকটা সময় ধরে জড়িয়ে ধরে থাকে। মাবসুরাহ এর ও কেন জানি খুব ভালো লাগছে। আকাশ মাবসুরাহকে জড়িয়ে ধরে কান্না করছে। না হার না, কান্না করব না, এবার তোমাকে সত্যি আমি ভালোবাসা উপলব্ধি করাবো। আকাশ হুট করে মাবসুরাহকে ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। মাবসুরাহ তো থথত কি হইতেছে এই সব? আকাশ সারাদিন আর ঘরে আসে না, বেশ রাত করে বাসায় ফিরে। মাবসুরাহ ঘুমেছিল, তাই সেও এসে ঘুমিয়ে পড়ে সকালে উঠে অফিসে চলে যায়। মাবসুরাহ ঘুমে তখনও। এভাবে আরও কিছু দিন যায়। আকাশ একদম মন মরা হয়ে গেছে, কারো সাথে কোনো কথা বলে না, বিশেষ করে তো মাবসুরাহ এর সাথে একদম এই না। কেমন একটা যেন পাগলের মতো হয়ে গেছে। রাতের বেলায় মাবসুরাহ ঘুমিয়ে গেলে বাসায় আসে, আবার সকালে মাবসুরাহ ঘুম থেকে উঠার আগে চলে যায়। মাবসুরাহ কিরে আকাশের কি হয়েছে? কিছুই তো বুঝে আসছে না। মাবসুরাহ কিছু একটা লক্ষ্য করে, আকাশ কেমন যেন হয়ে গেছে। ও কি আমাকে উপলব্ধি করতে পারে না? না ওর অন্য কোথাও চক্কর চলছে? আগের মতো তেমন কথাবার্তা বলে না, কেমন ধরনের যেন এক রোখা হয়ে গেছে, পাগল পাগল লাগে দেখতে ওকে। না অন্য কারোর সাথে রিলেশন আছে, তাই আমার সাথে ভালো করে কথা বলে না। না এটা হতে পারে না, আমার স্বামীর ভাগ আমি কাউকে দিব না। ও খালি আমাকেই ভালোবাসবে, ওর উপরে শুধু আমার অধিকার আছে, আর কারোর নাই। মাবসুরাহ ও আকাশকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে নিজেও জানে না এটা কেমন ভালোবাসা, কারণ সামনে আমাবস্যা চলে আসতেছে, আকাশকে বলি দিতে হবে। অন্যদিকে আকাশ বেশ রাত করে বাসায় আসে। আর আজকে মাবসুরাহ তার নিজের শক্তি ফিরে পেয়েছে। আকাশ রাতে বাসায় এসে দেখে মাবসুরাহ অন্যদিকে মুখ করে শুয়ে আছে। আকাশ মাবসুরাহকে ডাক দেয়, মাবসুরাহ এই মাবসুরাহ তুমি কি ঘুমিয়ে গেছ? আজ অনেকদিন পর আকাশ মাবসুরাহ এর সাথে নিজ থেকে কথা বলেছে। মাবসুরাহ না বলে যখন এই দিকে ফিরে, আকাশ
বিকট আওয়াজে একটা চিৎকার মারে মাবসুরাকে দেখে। কারণ মাবসুরা। আকাশ আজ অনেকদিন পর মাবসুরা এর সাথে নিজ থেকে কথা বলেছে। মাবসুরা না বলে যখন এই দিকে ফিরে আকাশ মাবসুরাকে দেখে বিকট আওয়াজে চিৎকার মারে। কারণ মাবসুরা এর চোখ জোড়া সবুজ হয়ে গেছে। মাবসুরা এর চেহারা বিভৎস হয়ে গেছে, ওর মুখ থেকে আগুনের ফুলকি ঝরে ঝরে পড়ছে। মাবসুরা পৈশাচিক হাসি হাসছে আর আকাশের গলা চিপে ধরে বলতে থাকে, কি মনে করেছিলি তুই আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমার শক্তি নষ্ট করে দিল সবকিছু দমে যাবে? এটা তোর ভুল ধারণা। এই যে দেখ আমি আমার শক্তি ফিরে পেয়েছি। ওই দিন তো জোর করে আমার শরীর নিজের বশ করেছিস, আজ আমি জোর করে তোর শরীর বশ করব। আকাশের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে, কারণ মাবসুরা আকাশের গলা খুব জোরে চেপে ধরেছে, ওর নড়ার মতো শক্তিও নাই। মাবসুরা নিজের শরীর থেকে কাপড় খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয় আর আকাশের ঠোঁট জোড়া নিজের করে নেয়। আকাশ চুপ করে শুয়ে আছে, ওর মনে হচ্ছে ওর রুহ এখনই বের হয়ে যাবে। মাবসুরা এর ঠোঁট জোড়া অগ্নিশিখার মতো গরম হয়ে আছে। আকাশের যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কিন্তু তাও মাবসুরা ক্ষমা দিচ্ছে না। আকাশ আর সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়। মাবসুরা লক্ষ্য করে আকাশ আর কোনো রেসপন্স করছে না। কেমন লাগে এখন? নিজের মধ্যে সব প্রতিশোধ দমিয়ে রেখেছিলাম, আজ তা মাত্র উসুল করা শুরু করলাম। সামনে দেখ আরও কত কিছু হয়। মাবসুরা আকাশকে বিছানায় ফেলে রেখে উঠে ওয়াশরুমে চলে যায় ফ্লোরে পড়ে থাকা কাপড়গুলো নিয়ে। মাবসুরা নিজের রূপে ফিরে এসেছে। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে আকাশ এখনো বিছানায় ওই অবস্থায় পড়ে আছে। মাবসুরা এর কেন জানি খারাপ লাগছে আকাশের জন্য। একটু আগে তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান ছিল না। সে আকাশের সাথে কি করেছে? জগ থেকে পানি নিয়ে আকাশের মুখে ছিটা মারে। আকাশ আস্তে আস্তে চোখ খুলে দেখে মাবসুরা ওর সামনে, কিন্তু ওর ভয়ঙ্কর রূপটা এখন আর নাই। আকাশ চুপ করে আছে। মাবসুরা এই এখন কেমন লাগছে তোমার? আকাশ মনে মনে সাপের চামড়া পরিবর্তন হয় সময়কালে, কিন্তু এই মেয়ের রূপ পরিবর্তন করে মিনিটে মিনিটে। নিজে অত্যাচার করে এখন নিজেই জিজ্ঞাসা করছে কেমন লাগছে। জীবনের মানে হয়তো ফুরিয়ে এসেছে, আর কিছুদিন পর হয়তো আমার জীবনের ইতি ঘটবে, কিন্তু হাতে আর যতদিন সময় আছে তোমাকে ভালোবেসে যাব, তুমি আমার উপর যত অত্যাচার এই করো না কেন। মাবসুরা এই কথা বলছো না যে? আকাশ কি বলবো, ভালো লাগছে। মাবসুরা এই আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুম যাব, আমার খুব মাথা ঘুরাচ্ছে। সে নিজেই আকাশকে জড়িয়ে ধরে আর আকাশের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। মাবসুরা এর এমন আচরণের কারণ হচ্ছে আজ অনেকদিন পর সে নিজের শক্তি ফিরে পেয়েছে। এতদিন সে সবার মতো মানুষ ছিল, কিন্তু আজ থেকে আবার পরী হয়ে গেছে। অলৌকিক শক্তির প্রভাবে সে এমন আচরণ করেছে। এতটা শক্তির চাপ সে একসাথে নিতে পারেনি, না হয় সে আকাশের সাথে এইরূপ আচরণ করত না, কারণ সেও আকাশকে একটু হলেও ভালোবাসে। তবে এটা সত্যি যে ওর মনে আকাশের জন্য কিছুটা ক্ষোভ রয়েছে। আকাশ ও চুপ করে শুয়ে আছে, মাবসুরাকে জড়িয়ে ধরে। আচ্ছা মাবসুরা, একটা কথা জিজ্ঞাসা করব, তার সঠিকতা উত্তর দিবে আমায়? মাবসুরা হা দিব, বলো। আকাশ তুমি কি আমায় সত্যিই ভালোবাসো? মাবসুরা সত্যি ভালোবাসি কিনা জানি না, আর এটা কি ভালোবাসা কিনা তাও জানি না, তবে এটা সত্য যে তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না, তোমার হাতে খাবার না খেলে আমার পেট ভরে না। মনের কোনো এক জায়গায় তোমাকে অবস্থান দিয়ে ফেলেছি, তবে তুমিই আমার জন্য ৭ রাজার ধন, তোমার দ্বারাই আমার স্বপ্ন পূরণ হবে। আকাশ সবটাই জানে, কিন্তু মাবসুরাকে কিছু বুঝতে দিবে না সে। তুমি আমায় ভালোবাসো কিনা সেটা তুমি জানো না,
তবে আমি তোমায় খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমার জন্য নিজের জীবন দিয়ে দিতেও পারবো, জীবন দিতে 2 মিনিটও ভাবতে হবে না আমার। মা বসুরা, মনে মনে আমি তো তাই করব, তোমার জীবন এই নিব। তোমার রক্তের বদলতে যে আমার 7 রাজার ধন মিলবে, তোমাকে যে মরতেই হবে। মা বসুরা, কি বলছো কি তুমি? এই সব জীবন দিবে মানি? তোমার কিছু হলে আমার কি হবে? আকাশ, নিজে নিজে জীবন তো তুমিই নিবে, মিথ্যে আশ্বাস কেন দিচ্ছ? আরে না, কথার কথা বলেছি। মা বসুরা, আমি আরও ভেবেছি কি নাকি? এই আর একটাও কথা না, এখন ঘুমাবো দুজন। আকাশ, আচ্ছা। তারপর দুজনে মিলে ঘুমিয়ে পড়ে। সকালে মা বসুরা ঘুম থেকে উঠে দেখে আকাশ চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মা বসুরা, এই তুমি কেন কষ্ট করে চা আনতে গেলে? আকাশ, মনে মনে, কাল তো ভেবে নিয়েছি যতদিন সময় আছে তোমায় ভালোবেসে যাব, কেন আনতে পারি না বুঝি? মা বসুরা, এই নাটা কেন? কই দেখি দাও, আমার বোরটা কষ্ট করে চা করে আনছে। মা বসুরা চায় একটা চুমুক দেয়, চাটা অনেক মজার হয়েছে। খুশিতে আকাশের গালে একরা চুমু একে দেয়। ইস, এত মজার চা মনে হয় এই জীবনের প্রথম খেলাম। এভাবেই চলতে থাকে। আকাশ এখন সবসময় মা বসুরাহের দেখাশোনা করে, 3 বেলা ওকে খাইয়ে দেয়। মাঝে মাঝে ঘুরতেও নিয়ে যায়, দুজনে মিলে এক রিকশায় করে ঘুরে খুব মজা করে। আমাবস্যা প্রায় চলে এসেছে, আর মাত্র 2 দিন বাকি। আকাশের মনটা একদম ছোট হয়ে আছে, কাল বাদে পরশু সে আর এই দুনিয়ায় থাকবে না, তবে সে সন্তুষ্ট যে সে তার ভালোবাসার মানুষটার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আমাবস্যা চলে এসেছে, আজ রাতেই আমাবস্যা। মা বসুরাহের বাবা মাও জমিনে আসে, তারপর মা বসুরাহের কাছে যায়। আকাশ মা বসুরাহের বাবা মাকে পা ধরে সালাম করে। আজকে আকাশ অফিসে যায় নাই। মা বসুরা, তোমরা কথা বলো, আমি একটু সাজ্জাদের সাথে কথা বলে আসছি। তারপর আকাশ ঘর থেকে বের হয়ে যায়। মা বসুরাহের বাবা, কিরে পাঠাটাকে বলি দিবি কিভাবে? মা বসুরা, ওটা নিয়ে তোমরা চিন্তা করো না, আজ রাতে ওকে খাবারের মধ্যে সুরা মিশিয়ে দিব, মানে মন্ত্রের পানি। তারপর ওকে পরিপালকে নিয়ে গিয়ে পুরা পরিপালকে সবার সামনে বলি দিব। আকাশ লক্ষ্য করে তার ফোনটা বাসায় ফেলে রেখে এসেছে। ফোনটা নেওয়ার জন্য আবার বাসায় ফিরে যায়, তখনই মা বসুরাহ আর ওর বাবার কথোপকথন শুনে ফেলে। আচ্ছা, তাহলে আজ আমাকে ঘুমের মধ্যে পরিপালকে নিয়ে যাবা? সমস্যা নেই, তোমার হাতে মন্ত্রের পড়া পানি কেন বিষও খেয়ে নিব, ভালোবাসা যখন উপলব্ধি করাতে পারিনি, মরে যাওয়াই শ্রেয়। মা বসুরা লক্ষ্য করে আকাশ আবার ঘরে ফিরে এসেছে। আকাশ, কি হলো, তুমি না সাজ্জাদের সাথে দেখা করতে যাওয়ার কথা, ফিরে এলে যে? আকাশ, যাব, কিন্তু ফোনটা ভুলে ফেলে রেখে চলে গিয়েছিলাম, তাই সেটা নিতে এসেছি। মা বসুরা, ওহ। আকাশ ফোনটা নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। দুপুরে ফিরে আসে, সাজ্জাদকে এ বিষয়ে কিছু জানায় না। আর সাজ্জাদও ভুলে গেছে আজ যে আমাবস্যা। দুপুরে আকাশ নিজ হাতে মা বসুরাহকে খাইয়ে দেয়। আকাশ আজ সারাদিন মা বসুরাহের দেখাশোনা করে, সারাদিন মা বসুরাহের সাথে থাকে। আজকেই শেষ দিন, এরপর হয়তো মা বসুরাহকে আর নিজ হাতে খাইয়ে দিতে পারবে না, মা বসুরাহকে ভালোবাসতে পারবে না। আকাশ ওর মাকেও বলে, মা, আমার যদি কিছু হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও, তোমার আপন ছেলে না আমি, তারপরেও কখনো আপন মার আদরের কমতি অনুভব করতে দাওনি। আকাশের মা কিছুই বুঝতে পারছে না, হঠাৎ ছেলে এমন ধারা কথা কেন বলতেছে। আকাশ, কি হয়েছে তোর? এমন আজে বাজে কথা কেন বলছিস? আকাশ, না মা, কিছু হয়নি, এমনি বললাম। মা, তোমায় খুব ভালোবাসি, মা, তোমার কোলে একটু মাথা রাখতে দিবে আমায়? আকাশের মা
বাবা কি বলছিস? মায়ের কোলে সন্তান মাথা রাখবে, এতে না করব আমি? এটা কি করে হয়? আকাশ ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর আকাশের মা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে প্রায় রাত হয়ে এসেছে, সবাই খাবার খেয়ে শুয়ে পড়ছে, আর আকাশ বিছানায় বসে আছে। সে তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আজ আমাবস্যার রাত, আজকেই মাবসুরাহর 12 বছরের সাধনার মূল কাজ ইন্তেজাম দিবে। রাতের বেলায় আকাশ খেয়ে দিয়ে খাটে শুয়ে আছে, এমন সময় মাবসুরাহ একটা গ্লাসে করে সুরা নিয়ে আসে। মাবসুরাহ, নাও আকাশ, এটা খাও, তোমার জন্য নিজ হাতে বানিয়েছি। পরিপালকের এই শরবত আমরা প্রায় সময় পান করি। আকাশ, আচ্ছা দাও, খাবো, তবে তার আগে আমার একটা কথা রাখতে হবে। মাবসুরাহ, কি কথা? আকাশ, তোমায় জড়িয়ে ধরতে দিবে আমায়? আমার কেন জানি মনে হচ্ছে এরপর আর কোনো দিন তোমায় জড়িয়ে ধরতে পারব না। মাবসুরাহ ঘাবড়ে যায় আকাশের কথা শুনে। ও কি কিছু জেনে গেল না তো? আচ্ছা, জড়িয়ে ধরো। আকাশ মাবসুরাহকে জড়িয়ে ধরে ওকে পাগলের মতো চুমু খেতে থাকে। মাবসুরাহ, তোমায় খুব বেশি ভালোবাসি। হাসরের দিন খোদার কাছে একটাই আবদার করব, পরকালে আমার জীবনসঙ্গিনী হিসেবে যেন তোমাকে পাই। আমার আর কাউকেই চাই না, শুধু তোমাকেই চাই, শুধু তোমাকে। মাবসুরাহ মনে মনে ভাবতে থাকে, ছেলেটা আমায় এতটা পাগলের মতো ভালোবাসে, তা ওর জীবনটা নিয়ে নিচ্ছি আজ আমি। এমন স্বামী কপালে নসিব হওয়া ভাগ্যের ব্যাপার, যে তার স্ত্রীকে এতটা পাগলের মতো ভালোবাসে। আমিও তো তোমাকে ভালোবাসি, তোমার বাচ্চাও যে আমার গর্ভে। তোমায় ছাড়া থাকব কিভাবে আমি? তুমি খাইয়ে না দিলেও আমায় কে খাইয়ে দিবে? আমায় কে ঘুম পাড়াবে? কে রাতের বেলায় জড়িয়ে ধরে বলবে আমার বুকে মাথা রেখে ঘুম যাও? কিন্তু কি করব আমি? আমিও যে অপারগ। যুগ্ম করার এটাই নিয়ম। জমিনে আসার পর প্রথমে যেই মানুষটাকে নজরে পড়বে তাকে বলি দিতে হবে। বিশ্বাস করো, ছলনা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি তোমায় আমি, তা নিজের ও অজানা। কিন্তু তোমার যে মরতে হবে, না হয় আমার এত বছরের সাধনা সবটাই যে ধুলোয় মিশে যাবে। আকাশ, এই মাবসুরাহ, এত কি চিন্তা করছ? দাও শরতের গ্লাসটা আমাকে। মাবসুরাহ আকাশের কথায় হুঁশ ফিরে। ও এই নাও গ্লাসটা আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ গটগট করে পুরা সুরার পানিটা খেয়ে ফেলে। একটু পর আকাশের দুনিয়া দাড়ি ঘুরতে থাকে চরকির মতো করে। মাবসুরাহ, আমার না খুব কষ্ট হচ্ছে, বলতে না বলতে ঠাসস করে খাটের উপরে পড়ে যায়। মাবসুরাহ, আমার মাথাটা একটু তোমার কোলে নিবে? আমি না তোমার কোলে মাথা রেখে দুনিয়ায় মায়া ত্যাগ করতে চাই। মাবসুরাহ, হা নিব তো। মাবসুরাহ আকাশের মাথাটা নিজের কোলে উঠিয়ে নেয়, আর মাবসুরাহের চোখ দিয়েও টপটপ করে পানি বেয়ে পড়ছে। যেই ছেলেটা তাকে এতটা ভালোবাসে তার জান নিতেই ব্যস্ত সে। আকাশ, মাবসুরাহ, তোমায় শেষ একটা কথা বলি, তুমি কখনো নিজেকে দোষী মনে করবে না কেমন? কারণ আমি সবটাই জানি, আর জেনে বুঝেই সবটা করেছি। আমি বহুকাল আগেই জেনে গেছি আমার কলিজাটা আমাকে বলি দিবে, না হয় ওর 12 বছরের সাধনাটা নষ্ট হয়ে যাবে। কি করে পারি বলো আমি আমার কলিজার 12 বছরের সাধনাটা নষ্ট করতে? যে আমাকে নিজের সৎমাটাকে নিজের আপন মায়ের মধ্যে রূপান্তর করে দিয়েছে, যে মা আমাকে 2 চোখে দেখতে পারত না, সেই মা আমাকে নিজের আপন ছেলের মতো ভালোবাসে। যেই মানুষটা আমার জন্য এত কিছু করল, কি করে বলো এমন মানুষটার মনের আশাটা অপূর্ণ রাখি? তাই নিজ ইচ্ছাতেই তোমার জন্য নিজের জীবনটা দিয়ে দিলাম। ভালো থেকো কলিজা, বলেই আকাশ চুপ হয়ে যায়। মাবসুরাহ আকাশের এমন কথা শুনে হাউমাউ করে কেঁদে দেয়। কি করে পারলাম আমি এমনটা করতে, যে আমাকে এতটা পাগলের মতো ভালোবাসে, যে নিজের জীবনটা দিতেও 2 মিনিট চিন্তা করে নাই। ফাঁসির আসামিদেরকে যখন শেষ ইচ্ছাটা জিজ্ঞাসা করা হয়, তখন তারাও বলে আমার পরিবারের সাথে দেখা করতে চাই। কিন্তু এই আকাশ এমন একজন ব্যক্তি যে মরার আগে আমার কাছে শেষ ইচ্ছা পোষণ করেছে, সে আমায় জড়িয়ে ধরতে চায়। কি করে পারলাম আমি এতটা পাষাণ হতে?
মাবসুরা এমন একটা সুরা পান করিয়েছে, এরপর আকাশ আর কখনো উঠবে না। এই অবস্থায় তাকে পরিপালকে নিয়ে গিয়ে বলি দেওয়া হবে। এমন সময় মাবসুরাহের বাবা রুমে আসে। কিরে, কাজ হলো? সময় তো ঘনিয়ে আসছে, তাড়াতাড়ি পরিপালকে যেতে হবে আমাদের, না হয় এরপর আর পরিপালকে যেতে পারব না। মাবসুরা, কাজ শেষ, এখন শুধু ওকে নিয়ে গিয়ে বলি দিল। এই 12 বছরের সাধনার অবসান ঘটবে বলে মাবসুরাহ কান্না করে দেয়। মাবসুরাহের বাবা, কিরে তুই এমন কান্না করছিস কেন? তোর তো খুশি থাকার কথা, তোর এত বছরের সাধনা যে পূরণ হচ্ছে। মাবসুরা, বাবা আমিও ওকে ভালোবাসি, আর সে নিজ ইচ্ছায় জীবন দিয়েছে। সে জানত সবটা আগে থেকেই যে আমি ওকে বলি দিব। তাও আমাকে বুঝতে দেয়নি, কিছু বলেও নি, পাগলের মতো ভালোবেসে গেছে। মাবসুরাহের বাবা, মারে শোন, জীবনে কিছু পেতে হলে কিছু বিসর্জন দিতে হয়। যদি ভালোই বাসতি তাহলে আগে তোর ভাবা উচিত ছিল যে ওর সাথে এনন্ধারা কোনো কিছু করা ঠিক হবে না। কিন্তু এখন ওকে সুরা পান করিয়ে দিয়েছিস, এখন আর কোনো কিছু বদলানো যাবে না, ওকে বলি দিতেই হবে। তারপর আকাশকে নিয়ে যাওয়া হয় পরিপালকে। আকাশের বাসার কেউ জানে না। পরিপালকে আজকে পরীর ঢল নেমেছে, কারণ আজকে যুগ্ম উৎসব পরিপালকে। আজকে মানুষ বলি দেওয়া হবে, সেই কারণে সমস্ত পরীরা একত্রিত হয়েছে। আর বিশেষ করে আজকে আমাবস্যার রাত, সমস্ত পরীরা আমাবস্যার রাতে একত্রিত হয়ে উৎসব পালন করে। আকাশকে বলির কলে আটকানো হয়েছে, জল্লাদের হাতে বিশাল বড় একটা তলোয়ার। একটু পর সমস্ত কার্যক্রম শেষ করে আকাশকে বলি দেওয়া হবে। তবে অবশ্য আকাশকে বলি দেওয়ার কথা ছিল মাবসুরাহের, কিন্তু সে দিবে না। জল্লাদকে বলা হয়েছে দেওয়ার জন্য। সবাই মন্ত্র পাঠ করতেছে, বাতিস্তাম 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 যোদনাম। মন্ত্র পাঠ করা শেষ সবার। যেই পণ্ডিতটা বলেছিল 12 বছর বলি দিল অলৌকিক শক্তির অধিকারী হবে, সেও আছে। সেই পণ্ডিতটা হাতে করে এক জাতীয় সবুজ কালারের তরল পানি নিয়ে আকাশের ঘাড়ে মেখে দেয়। তারপর জল্লাদ তার ধারালো তলোয়ারটা নিয়ে বলির কলে যায়, আর ছুরিটা হাতে নিয়ে আকাশের ঘাড় বরাবর একটা কোপ মারে। সাথে সাথে আকাশের মস্তকটা তার দেহ থেকে আলাদা হয়ে যায়। চিরচির করে রক্ত বের হচ্ছে আকাশের শরীর থেকে। দেহটা পড়ে আছে এক পাশে, মস্তকটা পড়ে আছে আরেক পাশে। আকাশের দেহের দুইটা অংশ দুই দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এমন সময় মাবসুরাহের পেটে পেইন শুরু হয়। আবার অন্যদিকে আকাশের বলি সে আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে মাবসুরাহের বাবা আরও কয়েকজন মিলে ধরাধরি করে মাবসুরাহকে নিয়ে গিয়ে বিছানায় শোয়াই দেয়। পণ্ডিতরা এসে মাবসুরাহকে দেখে ওর কি হয়েছে। পণ্ডিতরা নিজের অলৌকিক শক্তি ব্যবহার করে মাবসুরাহের জ্ঞান ফিরিয়ে আনার জন্য, আর কি কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে তা জানার চেষ্টা করে। পণ্ডিতরা চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মাবসুরাহের জ্ঞান ফিরছে না। একে একে সমস্ত পণ্ডিত চেষ্টা করে, কিন্তু কেউ সফল হচ্ছে না। এমন সময় বয়স্ক পণ্ডিতটা আসে যে মাবসুরাহের সাধনার কথা বলেছিল, আর সেও চেষ্টা করে অলৌকিক শক্তি দিয়ে, কিন্তু সে যা দেখতে পায় তার পরে তো সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। পণ্ডিতের এই অবস্থা দেখে সবাই তো পেরেশান। হায় হায়, উনার কি হল? সবাই তো ভয় পেয়ে যায়, কারণ উনি পরিপালকের সবচাইতে বড় পণ্ডিত। আধ্যাত্মিক শক্তি উনার থেকে বেশি কারোর কাছে নাই। মাবসুরাহের বাবা, পণ্ডিত মশাই, আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ে উঠছে না কেন? পণ্ডিত যা বলে সবাই তো মাথায় হাত দিয়ে ফেলে। আপনার মেয়ের পেটে মানুষের বাচ্চা, আর সেই বাচ্চা ভবিষ্যৎ প্রজন্মে পরিপালকে রাজ করবে, কারণ মাবসুরাহের সাধনার সকল শক্তি এই বাচ্চার শরীরে ঢুকে গেছে। আর মাবসুরাহের ততক্ষণ পর্যন্ত জ্ঞান ফিরবে না যতক্ষণ না আকাশ জীবিত হবে, কারণ দুনিয়ায় চক্রের সাথে আপনার মেয়ের সূত্র জুড়ে গেছে। সে আর সম্পূর্ণ রূপে পরী নাই। সে পরীর মতো 1000 বছর ও বাঁচবে না। সে মানুষের মতো বুড়ো হয়ে গেলে মারা যাবে। মানুষ চক্র লেগে গেছে ওর শরীরে। মাবসুরাহের বাবা, পণ্ডিত মশাই কি বলছেন কি এইসব?
আকাশকে তো বলি দেওয়া হয়ে গেছে, আর সে জীবিত না হলে আমার মেয়েরও জ্ঞান ফিরবে না। পণ্ডিত, জি মহারাজ, এমনটাই হবে। মাবসুরাহের বাবা, পণ্ডিত মশাই, আপনি যে করে হোক আমার মেয়েকে বাঁচান, হাত জোর করে। পণ্ডিত মহারাজ, মাবসুরাহকে বাঁচাতে হলে আকাশকে আবার জীবিত হতে হবে, কিন্তু তা তো আর সম্ভব না। মাবসুরাহের বাবা, আমি জানি না পণ্ডিত মশাই, আপনি আমার মেয়েকে যে করেই হোক ঠিক করে দেন, দরকার হয় আকাশকে আবার পুনরায় জীবিত করুন। পণ্ডিত মহারাজ, এ কি বলছেন আপনি? পুনরায় জীবিত করার কলাবিদ্যা সে তো 1000 বছর পুরনো। আর সেই মন্ত্র যেই মনিঋষিরা বের করেছিল, তারা সেই মন্ত্রটা কোনো এক গুহায় লুকিয়ে রেখেছে, সেই মন্ত্র ছাড়া পুনরায় জীবিত কিভাবে করব আমি? মাবসুরা এর বাবা, আমি তা জানি না, আপনি যে করেই হোক আমার মেয়েকে জীবিত করুন। পণ্ডিত টেনশনে পড়ে যায়, আচ্ছা মহারাজ, আমাকে কিছুটা সময় দিন, আমি দেখছি কি করা যায়। তারপর পণ্ডিতটা সেখান থেকে চলে যায় তার 2-1 সাথীকে নিয়ে। সবাই একই স্থানে একত্রে হয়ে আছে, আজ কোনো পরী তার বাসস্থানে যাবে না, কারণ আজ আমাবস্যা। তাই ঘণ্টা 3 পর পণ্ডিত তার সাথীদেরকে নিয়ে ফিরে আসে। সবাই তো অবাক চোখে পণ্ডিতের দিকে চেয়ে আছে, কি করবে উনি এখন। তারপর বড় পণ্ডিত সকলের উদ্দেশ্য করে বলে, আমরা যেখানে দুর্গ করব সেখানে কেউ যাবেন না ভুলেও, একটা সীমারেখা এঁকে দেয় গোল করে। আকাশের মুখমণ্ডলটা আর শরীরটা নিয়ে ওই গোলের মধ্যে রাখে, আর পরিপালকের সমস্ত পণ্ডিত গোল করে বসে পড়ে। চতুর্পাশে আগুন জ্বলছে সীমা রেখা বরাবর, সকল পণ্ডিতরা দুর্গ শুরু করে দেয় বড় পণ্ডিতের কথায়। আর সমস্ত পরিপালকের সকল পরী গোলকের বাহির থেকে তা নির্বাক চোখে দেখছে। বড় পণ্ডিত সকল পণ্ডিতের উদ্দেশ্য করে বলে, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমি সেই গুহায় যাব যেখানে মানুষ জীবিত করার মন্ত্রের বইটা লুকিয়ে রাখা হয়েছে। আমি বইটা গুহা থেকে আনার সময় হয়তো আমার জানও চলে যেতে পারে, কারণ মনিঋষিরা সেই গুহার আশেপাশে বিভিন্ন মায়া জাদু লাগিয়ে রেখেছে। আমার যাই হোক, কিন্তু তোমরা কেউ পিছু হাঁটবা না। আর আমার কনিষ্ঠা আঙুলটা একজন ধরে সংযোগ করে রাখবা, মন্ত্রের বইটা তার হাতেই চলে আসবে। আর আমি যদি না ফিরে আসি তাহলে মন্ত্রটা পাঠ করে মন্ত্রের বইটা আবার আমার হাতে রেখে দিবা। পণ্ডিত নিজের আধ্যাত্মিক শক্তির মাধ্যমে সেই গুহায় যায়। বইটা সেই গুহা থেকে বের করে সমস্ত মায়াজাল পার হয়ে, কিন্তু বইটা নিয়ে ফেরার সময় একটা মায়া জাদুতে আটকে পড়ে। পাশের পণ্ডিতের হাতে বইটা এসে পড়ে, সে বইটা খুলে মন্ত্রটা পাঠ করে, সাথে সাথে আকাশের দেহটা মাটি থেকে কয়েক হাত উপরে উঠে যায়, তার মস্তক ছাড়া শরীরটার সাথে ইতিমধ্যে আকাশের মস্তকটা জোড়া লেগে যায়। পরিপালকের আজ যেন কোনো এক সর্বশক্তির কাজ চলছে। সবাই হতভম্ব হয়ে আছে। আকাশের শরীরটা আস্তে করে মাটিতে নেমে আসে। অন্যদিকে মাবসুরাহের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরার পর সে আকাশ বলে চিৎকার দিয়ে ওঠে। পাঠক ভাইরা, মাবসুরাহের জ্ঞান ফিরে আসা মানে বুঝেন তো? আকাশকে বাঁচিয়ে দেওয়ায় কৃতজ্ঞতা স্বরূপ বড় করে একটা কমেন্ট হবে। আমি কিন্তু চাইছি সিঙ্গেল থাকব, জোর করে আপনারা আমাকে পরীর সাথে সংসার করতে ঠেলে দিছেন, এখন যদি ধন্যবাদ স্বরূপ কমেন্ট না পাই খবর আছে। আকাশের জ্ঞান ফিরে আসে, সে আস্তে আস্তে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে সে মাটিতে পড়ে আছে। তার চতুর্পাশ ঘিরে অনেক লোক বসে আছে, সাদা কালারের জামা পরিধান করে। পণ্ডিতটা মন্ত্র পাঠ করে তাড়াতাড়ি বড় পণ্ডিতের হাতে বইটা দিয়ে দেয়। আর বড় পণ্ডিত বইটা গুহায় রেখে বের হয়ে আসে, তখন সে দেখতে পায় কোনো মায়াজাদু আর নাই, সে নিজের মধ্যে ফিরে আসে। অন্যদিকে মাবসুরাহের চিৎকার শুনে ওর বাবা মা আরও কয়েকজন দৌড়ে যায়। মাবসুরা, আকাশ আকাশ বলে জোরে চিৎকার করতে থাকে। মাবসুরা এর বাবা মা, আকাশ ঠিক আছে, তুই এমন করিস না। মাবসুরা, না, আমার আকাশ কই, আমার আকাশকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার আকাশকে চাই, আমি ওকে দেখব।
মাবসুরাহের বাবা, মা রে তুই একটু শুয়ে রেস্ট কর, আকাশ ঠিক আছে, ওর কিছু হয়নি। মাবসুরা, না আমি আকাশকে দেখব বলে জোর করে বিছানা ছেড়ে উঠে পড়ে, আর ঘর থেকে বের হয়ে আকাশ আকাশ বলে চিৎকার করতে থাকে। আকাশ আস্তে আস্তে উঠার চেষ্টা করে মাটি থেকে। মাবসুরা লক্ষ্য করে হাজার হাজার পরীর ভিড়ে আকাশ দাঁড়িয়ে আছে। পণ্ডিতদের দুর্গ করাও শেষ। মাবসুরা পরী পালকের পরীদেরকে ঠেলে দৌড়ে গিয়ে আকাশকে ঝাপটে ধরে, আর পাগলের মতো চুমু খেতে থাকে আকাশের সারা শরীরে। আমার কলিজার কিছু হয়নি তো বলে আকাশের ঘাড়ে ঠোঁটে কপালে চুমু খেয়েই যাচ্ছে। সবাই তো শরমে চোখ বন্ধ করে রেখেছে, মেয়েটা করছে কি? আকাশ, কলিজা আমি তো ঠিক আছি, তুমি এমন করছো কেন? আর আমাকে না বলি দেওয়া হয়েছিল, তাহলে জীবিত হলাম কি করে? এমন সময় পণ্ডিত একজন এগিয়ে এসে সে আর বলতে জীবিত হলেন কিভাবে, মাথার ঘাম পায়ে পড়েছে আমাদের আপনাকে জীবিত করতে। মাবসুরা আকাশকে ঝাপটে ধরে আছে, মনে হয় যে ছেড়ে দিল আকাশ কোথাও হারিয়ে যাবে। আকাশ ও মাবসুরাহকে জড়িয়ে ধরে। এরপর আকাশকে আর মাবসুরাহকে রাজসভায় নিয়ে যাওয়া হয়। মাবসুরাহের বাবা আর পরিপালকের সকলে মেনে নেয় আকাশকে, কারণ মহারাজ আদেশ করেছে, আর তার চেয়ে বড় কথা আকাশকে মারলে মাবসুরাহও মরে যাবে। সেই রাতে তাদরে আবার বিয়ে হয়, এবং সকল পরীদের সামনে মাবসুরাহের বাবা আকাশকে পরিপালকের রাজা হিসাবে ঘোষিত করে। তবে আকাশের পর আকাশের আর মাবসুরাহের সন্তান এই হবে এই রাজসভার অধিকারী। আকাশ তারপর মাবসুরাহকে নিয়ে পরিপালক থেকে ফজরের আগেই বাসায় ফিরে আসে, কেউ টেরও পায় না। সারাদিন আকাশ আর মাবসুরাহ জমিনে থাকে, রাতের বেলায় পরিপালকে যায়, কারণ এখন তারা যখন ইচ্ছা হয় পরিপালকে যেতে পারে। কিছুদিন পর মাবসুরাহের বাবু হবে, আকাশ সব সময় ওর খেয়াল রাখে। কিছুদিন পর ওদের ফুটফুটে একটা বাচ্চা হয়, গায়ের রং ধবধবে সাদা মাবসুরাহের মতো, কিন্তু চেহারায় পুরা আকাশের উপরে গিয়েছে। এভাবেই চলতে থাকে। 6 বছর পর তানিম দৌড়াচ্ছে খাবার খাবে না বলে। তানিম হচ্ছে মাবসুরাহ আর আকাশের বাবু। আর মাবসুরাহ তানিমের পিছনে পিছনে দৌড়াচ্ছে ওকে খাবার খাওয়ানোর জন্য। তানিম কোথায় গিয়ে জানি লুকিয়ে পড়ছে। এমন সময় আকাশ এসে মাবসুরাহকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে নাক ঘষতে থাকে। আমার কলিজাটা কি করে? মাবসুরাহ, তোমার বান্দর পোলাটারে খাওয়াইতেছি, কিন্তু কোথায় গিয়ে যে লুকিয়ে পড়ছে খাওয়ার ভয় কে জানে। মাবসুরাহ তানিমকে এত ডাকা ডাকে, কিন্তু তানিম বের হয় না। আকাশ, আমার ছেলে অনেক ভালো দেখছো, সে জানে তার পাপা এখন তার মাকে আদর করবে বলে কোলে তুলে নেয়, আর ওদের বেডরুমে গিয়ে মাবসুরাহকে ছেড়ে দিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। আকাশ, চলো তানিমের জন্য একটা খেলার সাথী আনি। মাবসুরাহ, এহহ লাগবে না, একটাকেই পারি না সামাল দিতে, তিনার আরও একটা চাই। আকাশ, তোমার না লাগলে নাই, আমার লাগবে বলে মাবসুরাহকে আদর করতে শুরু করে। এমন সময় তানিম দরজার সামনে এসে দরজা বাড়ি দিতে থাকে। পাপা মাম্মাম তোমরা কোথায়? আকাশ, তানিম তোমার পাপা তোমার মাম্মামকে আদর করছি, তোমার সাথে খেলার জন্য একটা সাথী আনতে। তানিম, আচ্ছা পাপা, বেশি করে করো কেমন, আমার খেলার সাথী যেন তাড়াতাড়ি পাই আমি। মাবসুরাহ, বদলোক একটা, খবিস নিজের ছেলেকে কেউ এই সব বলে? আকাশ, দেখছো তোমার ছেলে কত স্মার্ট, সে বলছে বেশি করে আদর করতে, আমি তাই করব। ওই মিয়ারা আপনারা কি শুনেন? হা, ওরা আদর করবে এটাও শুনতে হবে আপনাদের। যান সবাই, নিজের বউকে গিয়ে আদর করেন। সমাপ্তি।